Hello, everyone. Welcome to another episode of Meet the Young Professionals. As you know, we meet weekly with young professional members of IEEE and related IEEE graduates who were once part of Bangladesh and then they moved to different parts of the world for their career. It's my great honor and privilege today to invite our speaker, Dr. Rajib Ahmed, who's a postdoctoral research fellow at Stanford University, to share his talk. A brief biography of Dr. Ahmed. So he received his BSc and MSc degree from the Department of Applied Physics and Electronics and Communication Engineering from University of Dhaka in 2010 and 2012. So the department has been renamed to the Department of EEE in Dhaka University right now. And after that, he got a double master's degree from Aston University and Technische Universität Berlin in 2013 to 14. Dr. Rajib Ahmed worked as a lecturer at the University of Information and Technology and Sciences, or UITS, in 2011 to 12. He received his PhD degree from the University of Birmingham in 2018. So after the PhD studies till now, he's working as a postdoctoral researcher fellow at the Stanford University School of Medicine. He has published numerous research work in most prestigious journals, and he has more than 1,500 citations with an H index of 22. And he has published already in Advanced Materials, Advanced Science, ACS Nano, Light Science and Applications, and other high impact journals. So it's my honor and privilege to invite Dr. Ahmed to give his talk on cost-effective nanophotonics for biosensing applications. So Dr. Ahmed. You need to unmute. Yes, Shadid, can you hear me? Yes, now I can. Okay, so I'm going to share my screen. Sure. So I will continue actually in my own language, Bangla, because I think most of the listener from Bangladesh. Sure, no problem. Just to announce that if anyone has a problem with Bengali language, our speaker wants to switch to Bangla. So please let us know and we would later provide you with a translation after the talk. Thank you. So আমরা বাংলায় শুরু করতে পারি। Thank you. আচ্ছা, কেউ কি আছে এই জায়গাতে মানে বাংলাদেশি ব্যতীত? আমার মনে হয় সবাই বাংলাদেশি মোটামুটি। আচ্ছা আচ্ছা, আমি শুরু করতে পারি। আমি আসলে রাজীব আহমেদ, সাজিদ বলতেছিল যে আমি পোস্টডক করতেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। আর এই রিসার্চে আসলে আমি কাজ করতেছি ন্যানোফোটনিক্স এর উপর। আর উদ্দেশ্য হইতেছে আসলে বায়োসেন্সিং অ্যাপ্লিকেশন। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে আমি আসলে ব্যাচেলার এবং মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা বর্তমানে ট্রিপলি। আর এর পরবর্তীতে আমি মাস্টার্স ডাবল মাস্টার্স করছি ইরাসমাস মুন্ডাসে। ইট ওয়াজ মাস্টার্স অন ফোটনিক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং। পরবর্তীতে আমি ইউনিভার্সিটি অফ বার্মিংহামে আমি পিএইচডি করি এবং বর্তমানে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল স্কলার হিসেবে আছি। আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আসলে ন্যানোফোটনিক ডিভাইস, কস্ট ইফেক্টিভ ন্যানোফোটনিক ডিভাইস। আমি ডিউরিং মাই পিএইচডি অ্যাকচুয়ালি আমি কাজ করেছি অপটিক্যাল ডিভাইস নিয়ে, নিউমেরিক্যাল মডেলিং নিয়ে এবং অপটিক্যাল ক্যারেক্টারাইজেশন নিয়ে। এবং পরবর্তীতে আমি এগুলোর কিছু অ্যাপ্লিকেশন শো করছি, যেমন ডিফ্রাকশন গ্রেটিং কিংবা রেড টু রিফ্লেক্টর, এগুলো কিভাবে আমাদের সেন্সর হিসেবে কাজে লাগানো যায়। বর্তমানে আমি আসলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি যে পিএইচডিতে আমি যে নলেজটা আমি গ্যাদার করছি ওইটা আমি আসলে অ্যাপ্লাই করতেছি। যেমন মাইক্রোফ্লুইডিক অ্যাসেম্বলি আমি ইউজ করতেছি পোর্টেবল সেন্সর ডিভাইস ফেব্রিকেশনের জন্য। আবার আমি এই জায়গাতে নিউমেরিক্যাল মডেলিং করতেছি, সাথে আবার অপটিক্যাল ক্যারেক্টারাইজেশন করতেছি ডায়াগনোসিসের জন্য। আমি এই জায়গাতে প্রথম শুরু করি আসলে এইচআইভি রিলেটেড ওয়ার্কে। পরবর্তীতে আমি ক্যান্সার এক্সোজোম, মাইক্রো আরএনএ
এবং বর্তমানে আমি কোভিড 19 নিয়ে আমি কাজ করতেছি, ডায়াগনোসিস রিলেটেড। আর আমি যদি বলতে চাই আসলে যে ন্যানোফোটনিক্স, যে আসলে ন্যানোফোটনিক্স কি, এবং কিংবা লাইট ইন্টারাকশন উইথ ন্যানো স্কেল, আসলে এটা কিভাবে ঘটে, যে এটা বর্তমানে খুব পপুলার, কিন্তু এটা আসলে শুরু হয়েছে অনেক আগে থেকে। যে যেমন এটা শুরু হয়েছে প্রায় 1600 বছর আগে। যেমন আম, আহ, সেই ওই সময়েও কিন্তু ওরা মানে যারা সায়েন্টিস্ট কিংবা আপনি বলেন যে ছিলেন, তারা কিন্তু ওই রকম ন্যানো স্ট্রাকচার অলরেডি ফেব্রিকেশন করছে। যেমন এটা আসলে রোমান সময়ের কাপ, যেটা আমরা ইউজ করছি। আম, ওরা বর্তমানে এটা ব্রিটিশ মিউজিয়ামে আছে। যে এটার ক্ষেত্রে লাইটের প্রপার্টি শো করে, লাইট যদি আপনার এটা ট্রান্সমিশন মোডে কাজ করে কিংবা রিফ্লেকশন মোডে, এর উপর ভিত্তি করে এটা এরকম ব্লু কিংবা রেড কালার শো করে। সিমিলারলি আমি এরকম স্ট্রাকচার আসলে এটা এই কাজটা আমি পাবলিশ করি নাই, যদি আমি এই জায়গাতে রাখছি। সিমিলারলি আমাদের যে নেচারের যে স্ট্রাকচার আছে, সেক্ষেত্রেও সিমিলার স্ট্রাকচার আমাদের শো করে, যে আমাদের আসলে রিফ্লেকশন মোডে আমি লাইট ট্রান্সমিট করতেছি, তার উপর ভিত্তি করে আসলে কালার চেঞ্জ হয়। যেমন আপনি দেখতেছেন বাম ডান পাশে, যে আমাদের আমি যদি রিফ্লেকশনের পরিমাণ বাড়াই, সেক্ষেত্রে আমাদের এরকম রেড এর ইন্টেন্সিটি গুলা বাড়তেছে। অনুরূপ ভাবে আমাদের আমি টিউন করতে পারি, যে আমাদের আমি যদি ট্রান্সমিশনের পরিমাণ বাড়াই, সেক্ষেত্রে অনুরূপ ভাবে আমাদের গ্রিনের পরিমাণটা বাড়তেছে। যেমন আপনার যেটা 1600 বছর আগে এরকম আপনি রোমান যে কাপের ক্ষেত্রে যে প্রপার্টি শো করছে, সিমিলার প্রপার্টি আমরা শো করতে পারি ন্যানো স্ট্রাকচারের জন্য। ন্যানো স্ট্রাকচার বর্তমানে খুব পপুলার। সিমিলারলি এটা আসলে ন্যাচারেও অ্যাভেলেবল। যেমন আমাদের পিকক কিংবা ফ্লাওয়ার কিংবা আপনার বাটারফ্লাই উইনের ক্ষেত্রেও আমরা ওই ধরনের ন্যানো স্ট্রাকচার পাই। যেমন এটা একটা এসিএম, ইমেজ অফ দ্য ন্যানো বাটারফ্লাই এর। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে যে অসংখ্য ন্যানো স্ট্রাকচার, গ্রেটিং স্ট্রাকচার বিদ্যমান। আর এই স্ট্রাকচার গুলো আসলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি ন্যানো ফোটনিক অ্যাপ্লিকেশনে। যেমন হইতে পারে যে লাইট ডিফ্রাকশনের ক্ষেত্রে, এটা একটা বাটারফ্লাই উইং। আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্ষেত্রে আমরা যদি মনোক্রোমাটিক কিংবা ব্রডব্যান্ড লাইট দিই, সেক্ষেত্রে লাইটের ডিফ্রাকশন শো করে। যেমন এটা রেড গ্রিন ব্লুর জন্য, অনুরূপভাবে হোয়াইট লাইটের জন্য। এটা আমার একটা পেপার থেকে নেওয়া। ন্যানো স্ট্রাকচার আসলে বর্তমান যুগে, যেমন আমাদের লেটেস্ট যে আইফোন, আপনি যদি চিন্তা করেন ওই ক্ষেত্রেও যে আসলে আমাদের জীবনকে কতটা সহজ করছে। যেমন এই ক্ষেত্রে আমাদের ফ্ল্যাট লেন্স বিদ্যমান। ক্ষেত্রে যেমন বর্তমান যুগে আরেকটা নতুন, যেমন মেটা সারফেস বেস ন্যানো স্ট্রাকচার, যেমন আপনি মেটা লেন্স কনসিডার করতে পারেন, কিংবা আপনি লাইট ডিফ্লেকশন কনসিডার করতে পারেন। যে আমাদের বর্তমান যে লেন্স গুলা, যে ওদের নিউমেরিক্যাল অ্যাপারচার কিংবা আদার অপটিক্যাল প্রপার্টি আস্তে আস্তে করে তারা ইমপ্রুভ করতেছে। কারণ যে তাদের যে ইমপ্লিমেন্টেশন, বর্তমান যুগে আমাদের আপডেটেড মেটেরিয়াল গুলো আমরা ইউজ করতেছি। তা আমার আসলে গোল, আমি পিএইচডি তে কাজ শুরু করি যে আমি কি করে ন্যানো ফোটনিক ডিভাইস বানাইতে পারি লেস কস্ট, মানে কোনো কস্ট খুবই স্বল্প খরচে। তা আমি এই হিসাবে আমি আসলে চুজ করি যে আমি পার্মানেন্ট মার্কার, যে আমি কি পার্মানেন্ট মার্কারের সাহায্যে কি আমি ন্যানো ফোটনিক ডিভাইস কিংবা ডিভাইসকে আমি বানাইতে পারবো কিনা। আমি আসলে আমার পিএইচডি তে আমি শুরু করি লেজার ইন্টারফারেন্সের সাহায্যে, যে সিঙ্গেল পালস, যে একটা পালসের সাহায্যে আমরা কি করে আসলে অপটিক্যাল ডিভাইস আমরা বানাতে পারবো। বেসিক প্রিন্সিপাল আসলে খুবই সিম্পল, যে আমাদের ক্ষেত্রে আমাদের ইনসিডেন্ট লাইট আছে, আবার রিফ্লেকশন লাইট। যে আমি যদি কোনো লাইট, এটা একটা ন্যানো সেকেন্ড লেজার, ন্যানো সেকেন্ড লেজারের ক্ষেত্রে আমরা যদি ইনসিডেন্ট লাইট এবং রিফ্লেক্টেড লাইট
তাদের মধ্যে যদি গ্যাপ থাকে এবং সেক্ষেত্রে যদি মেটেরিয়াল যেমন এটা আমি লাইট অ্যাবজর্বিং মেটেরিয়াল ইউজ করছি, আমি মেটেরিয়াল হিসাবে আমি পার্মানেন্ট ইঙ্ক ইউজ করছি, সেক্ষেত্রে এরকম আমাদের ন্যানো স্ট্রাকচার আমরা ফেব্রিকেট করতে পারি, যেটা আমি বলতেছি যে ইনগ্রেটিং। আর সিমিলার প্রিন্সিপাল ইউজ করে আমি আসলে বিভিন্ন ডিভাইস আমি শো করছি, যেমন আমি লেন্স ফেব্রিকেট করছি ইনকের সাহায্যে। আমি এরকম গ্রেটিং স্ট্রাকচার 2 ডাইমেনশনাল গ্রেটিং স্ট্রাকচার তৈরি করছি এবং এগুলার আপনার লাইট ডিফ্রাকশন প্রপার্টি আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এদের যেমন গ্রিডের ক্ষেত্রে এরকম 2 ডাইমেনশনাল ডিফ্রাকশন গ্রেটিং শো করে। অনুরূপভাবে আপনি ব্রডব্যান্ড লাইটের জন্য এরকম রেইনবো ডিফ্রাকশন প্যাটার্ন শো করে। সিমিলার প্রিন্সিপাল ইউজ করে আমি গোল্ড সারফেসের জন্য, কারণ আপনি হয়তো প্লাজমনিক মেটেরিয়াল কিংবা প্লাজমনিক লেন্স কিংবা আপনি প্লাজমনিক ন্যানো স্ট্রাকচার আপনি তৈরি করতে পারেন, যেটা আপনি হয়তো বায়োসেন্সিং অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারবেন। তো অনুরূপভাবে আমি গোল্ড মেটেরিয়াল ইউজ করে আমি এরকম ডিফ্রাকশন গেটিং তৈরি করছি। এবং বেসিক প্রিন্সিপাল যেটা আমি বলছি যে লাইট ইন্টারফারেন্স, যা আপনি এটা নিউমেরিক্যাল মডেলিং, যে লাইট যদি আপনি কোনো মিরর থেকে রিফ্লেক্ট হয়, ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড লাইট তার ইন্টারফারেন্স ঘটে এবং এই ইন্টারফারেন্সের মাধ্যমে আসলে আমাদের ডিফ্রাকশন গেটিং গুলো তৈরি হয়, মানে প্যারালাল লাইন গুলো তৈরি হয়। সেক্ষেত্রে আমি এরকম নিউমেরিক্যাল মডেলিং, আপনি যদি বিভিন্ন এই ডিফ্রাকশন গেটিং গুলো যদি আপনি লাইট ইলুমিনেশন করেন মনোক্রোমাটিক লাইটের সাহায্যে, সেক্ষেত্রে তারা ডিফ্রাকশন শো করে এবং ডিফ্রাকশন অ্যাঙ্গেল গুলো বেরি করে তাদের ওয়েভলেন্থের উপর ভিত্তি করে। আপনি যত বড়র দিকে যাবেন তাদের ডিফ্রাকশন অ্যাঙ্গেল গুলো তত বড় হয়। যেমন আপনি এইদিকে এটাতে দেখতে পাচ্ছেন যে আপনি ব্লু কিংবা গ্রিন কিংবা রেড এর জন্য আমরা ম্যাক্সিমাম ডিফ্রাকশন অ্যাঙ্গেল পাচ্ছি আমাদের হায়ার ওয়েভলেন্থের জন্য। এটা যেমন আমি নিউমেরিক্যালি শো করছি, অনুরূপভাবে আপনার এক্সপেরিমেন্টালি এটা আমি শো করছি। অনুরূপভাবে আমি আমার কলিগের সাথে কাজ করছি, যেমন সিমিলার সিঙ্গেল পালস, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে যেমন মিরর ছিল আমরা রেড টু রিফ্লেক্টর দ্বারা রিপ্লেস করছি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কনজুগেটেড স্ট্রাকচার তৈরি করতে পারি কিনা, মানে গ্রেটিং ইনসাইড দ্য গ্রেটিং আমরা স্মলার গ্রেটিং তৈরি করতে পারি কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে গ্রেটিং বিদ্যমান, আবার বিগ গ্রেটিং এর ইনসাইড আবার কিছু স্মলার গ্রেটিং আছে। যে কনভেনশনাল গ্রেটিং স্ট্রাকচারের জন্য এরকম আমরা প্যারালাল লাইন পাই ইনকের ক্ষেত্রে, কিন্তু আমরা সেক্ষেত্রে যদি আমাদের মিরর যেটা আমাদের হোলোগ্রাম, এটা যদি আমরা রিপ্লেস করি কনজুগেট স্ট্রাকচারের সাহায্যে, সেক্ষেত্রে এরকম আমাদের কনজুগেটেড স্ট্রাকচার পাই। দ্যাট মিনস ডিফ্রাকশন প্যাটার্নে আমরা এরকম স্মলার ডিফ্রাকশন প্যাটার্ন আমরা পাই। সেক্ষেত্রে আমাদের ডিফ্রাকশন অর্ডার যেরকম আমাদের হায়ার অর্ডার ডিফ্রাকশন, সিমিলারলি আমাদের ইচ জিরো অর্ডার কিংবা হায়ার অর্ডার ক্ষেত্রে আমাদের আরো স্মলার ডিফ্রাকশন অর্ডার আমরা পাই। সেক্ষেত্রে আমাদের যে ডিফ্রাকশন ইফিসিয়েন্সি এটা অনেক গুণ বেড়ে যায়। যেমন আমরা কম্পেয়ার করছি যে আমাদের ডিফ্রাকশন ইফিসিয়েন্সি পাই আমাদের ডাবল হয়ে যায়, নর্মাল গ্রেটিং এর তুলনায় মোটামুটি আমাদের ডাবল হয়ে যায়। অনুরূপভাবে আমাদের যেহেতু আমি রেড টু রিফ্লেক্টর নিয়ে কাজ করতেছিলাম, অনুরূপভাবে আমরা রেড টু রিফ্লেক্টর গুলারে আমরা বিভিন্ন থার্মোনিক আমাদের টেম্পারেচার সেন্সিটিভ কিছু মেটেরিয়াল আমরা কোট করি যাতে আমাদের এটা সেন্সর হিসেবে শো করা যায়। অনুরূপভাবে আমরা এটারে টেম্পারেচার সেন্সর হিসেবে আমরা শো করছি এবং এই কাজটা আসলে আমরা পাবলিশ করছি অ্যাডভান্স অপটিক্যাল মেটেরিয়ালে। আমার পিএইচডি তার একটা কাজ ছিল যে আমি এটা কি কেমন আমি আমার পিএইচডিতে আমি আরেকটা কাজ ছিল যে আমি রেড টু রিফ্লেক্টরের সাহায্যে আমি কি করে 3 ডাইমেনশনাল ন্যানো স্ট্রাকচার তৈরি করতে পারি এবং এটাকে কি করে আমরা আসলে সেন্সর হিসেবে শো করতে পারি। যেমন এই জায়গাতে আমি সিমিলার প্রিন্সিপাল লাইক এ লেজার ইন্টারফারেন্স and also like a single pulse laser interference আমি holographic প্লেট ইউজ করছি as a recording medium। সেক্ষেত্রে আমি সিঙ্গেল পালসের সাহায্যে এরকম বাইসাইকেল রিফ্লেক্টর, আপনারা হয়তো সবাই জানেন এটা আমরা বাইসাইকেলের ক্ষেত্রে এটা কমন, আমরা পিছনের দিকে আমরা এটা ইউজ করি, কিংবা আমরা ট্রাফিক লাইট কিংবা এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। উদ্দেশ্য হইতেছে যাতে আমাদের
যাতে লাইট ডিফ্রাক্ট করে আমাদের মানে আমাদের আয়ের ক্ষেত্রে মানে খুব ব্রাইট একটা রেসপন্স শো করে। এটার মেইন উদ্দেশ্য হইতেছে এটা আসলে রেড টু রিফ্লেক্টর। দ্যাট মিনস এটার মেইন প্রপার্টি যেটা যে আপনার ইনসিডেন্ট দ্য লাইট ইটস রিফ্লেক্ট অর ডিফ্লেক্ট টুয়ার্ড দ্য সোর্স। দ্যাট মিনস লাইক আপনার এটা কোনো ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্সি নাই। অর্থাৎ আপনি যে অ্যাঙ্গেলে আপনি লাইটটারে শাইন করেন না কেন আপনার এটা সোর্সের দিকে রিটার্ন করবে। আমি আসলে সেম এই স্ট্রাকচারটা ইউজ করছি যাতে আমি আসলে সেন্সর হিসাবে রিমোট সেন্সর হিসাবে কাজ করানো যায় কিনা, যাতে আপনার লাইট আপনি হয়তো টেম্পারেচার সেন্সিটিভ ম্যাটেরিয়াল আপনি যদি ফেব্রিকেট করতে পারেন, যেমন কনসিডার করতে পারেন আপনি হয়তো নিউক্লিয়ার আপনি হয়তো বর্জ্য কোনো জায়গাতে আপনি ইয়ে করছেন, সেক্ষেত্রে আপনার সারফেসে যদি এরকম পলিমার রেট্রো রিফ্লেক্টর আপনি যদি প্রিন্ট করতে পারেন, আর সেক্ষেত্রে যদি আপনি দূর থেকে আসলে টেম্পারেচার উপর ভিত্তি করে কিংবা হিউমিডিটির উপর ভিত্তি করে আপনি যদি কালার চেঞ্জ হয় এবং আপনি যদি এটা আপনার দূর থেকে আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে হয়তো এটা আপনার একটা ভালো একটা অ্যাপ্লিকেশন হইতে পারে। তো এই জন্য আসলে আমি এটা আসলে হোলোগ্রাফিক স্ট্রাকচারটা ফেব্রিকেট করি এবং এটা আমার ডিউরিং আমার পিএইচডি সময়, এবং এটা আমি আসলে লাইফ সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশনে এটা পাবলিশ করি। আপনি এই জায়গাতে অ্যাপ্লিকেশন হিসেবে আপনি দেখতেছেন এই জায়গাতে আসলে সিলভার ব্রোমাইড এই জায়গাতে ন্যানো স্ট্রাকচার আছে, যেটা আসলে টেম্পারেচার উপর ভিত্তি করে আপনার বিভিন্ন ওদের স্পেসিং গুলা আসলে চেঞ্জ হয়, যার কারণে আসলে আপনি যে লাইটটা রিফ্লেক্ট করতেছে কিংবা ডিফ্রাক্ট করতেছে এই লাইটের ওয়েভলেন্থ গুলো আসলে চেঞ্জ হয়। আপনি এই জায়গাতে দেখতে পারতেছেন যে বিভিন্ন হিউমিডিটির উপর ভিত্তি করে আসলে কালার চেঞ্জ হইতেছে। আর হ্যাঁ, কালার চেঞ্জ হইতেছে আপনার এটা হইতেছে ভিজুয়াল। আর অনুরূপভাবে আপনার অপটিক্স যদি আপনি লাইট শাইন করেন, হোয়াইট লাইট আপনি যদি সাদা লাইট এটাতে শাইন করেন, সেক্ষেত্রে এরকম আপনার কালার রেসপন্স পাবেন বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য। আচ্ছা, তো অনুরূপভাবে আসলে আমি আরো কাজ করি, আমি কিছু ভলিউম মেটা সারফেস নিয়ে কাজ করি। কেন বলতেছি মেটা সারফেস? আসলে নরমালি যে আমাদের স্ট্রাকচার আছে এগুলো আসলে সারফেস গ্রেটিং। দ্যাট মিনস আপনার ইভেন দ্য মেটা সারফেস গ্রেটিং যেগুলো আছে এগুলো হইতেছে আপনার সারফেসে, তার মানে আপনার ন্যানো স্ট্রাকচার গুলো আসলে সারফেসে আছে। সেক্ষেত্রে যে একটা বিগ যে লিমিটেশন আছে সেটা হইতেছে যে আমাদের আসলে এরকম রেইনবো কালার আপনাদের শো করে। আমার মেইন উদ্দেশ্য হইতেছে আমরা সিঙ্গেল কালার নিয়ে আসা। কারণ সিঙ্গেল কালার নিয়ে আসার উদ্দেশ্য হইতেছে যাতে আমরা বিভিন্ন অপটিক্যাল ফিল্টার কিংবা আমরা যদি কোনো স্মল স্কেলে আমরা যদি ডিফ্লেকশন মেজার করতে চাই, সেক্ষেত্রে এটা কাজে আসতে পারে। তো অনুরূপভাবে আমি আসলে ভলিউম মেটা সারফেস আমি আসলে তৈরি করি, যেটা সিঙ্গেল কালার শো করে। আপনি এই জায়গায় দেখতেছেন যে আসলে আমি সম্পূর্ণ ভিজিবল ওয়েভলেন্থ রেঞ্জ আমি আসলে টিউন করতে পারি অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে। এন্ড আমি আসলে হোলোগ্রাফিক ডাটা স্টোরেজ নিয়েও কাজ করি, যেটা আসলে আমি বিভিন্ন আপনি স্টোর করতে পারেন ইনসাইড দ্য ভলিউম। দ্যাট মিনস আপনার সারফেসে না, ভলিউমের ভিতরে আপনি আসলে ডাটা স্টোর করতে পারেন। অনুরূপভাবে এগুলো আসলে বিভিন্ন এটার অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে কালার শো করে, আবার টেম্পারেচার এবং হিউমিডিটির উপর ভিত্তি করেও কালার শো করে। কারণ এটা আসলে পলিমার মেটেরিয়াল উইথ সাম সিলভার ন্যানো পার্টিকেল হোলোগ্রাফিক মেটেরিয়াল, যার কারণে এটা আসলে কালার চেঞ্জ করে। আমি কিছু লেন্স নিয়ে কাজ করি, মাইক্রো লেন্স, যেটা আসলে পিরামিড আকৃতির। ডিউরিং আমার পিএইচডিতে আমি এটা আসলে কাজ করি যে এরকম ছোট ছোট লেন্স যেগুলা এগুলো লেজার ইন্টারফারেন্সের সাথে তৈরি, যে ছোট লেন্স যেগুলো আসলে লাইট ফোকাসিং করতে পারে। যা আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আসলে যেমন লেটার এ সে ফোকাস করতেছে। অনুরূপভাবে আপনার হোলোগ্রাম, ইনসেক্ট কিংবা আপনার স্টার কিংবা আপনার আদার হোলোগ্রাম এটা ফোকাস করতে পারে। অনুরূপভাবে আমি আসলে রিসেন্টলি এই কাজটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে, এখনো পাবলিশ হয় নাই, হয়তো নেক্সট ইয়ারে পাবলিশ হবে। অ্যাডভান্স সায়েন্সে এটা পাবলিশ হয়েছে। যেমন আমি আসলে ডাইনামিক ম্যাটার লেন্স নিয়েও কাজ করছি। ডাইনামিক এই কারণে বলতেছি যে আমরা আসলে ব্যান্ডউইথ গুলোরও আমরা টিউন করতে পারি। যেমন আপনি দ্য ফার্স্ট ফিগার আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্রেস এবং স্ট্রেনের উপর ভিত্তি করে আসলে আমাদের লেন্সের যে আপনার হাইট কিংবা উইডথ ওইটা আমরা বেরি করতে পারি।
এবং এর উপর ভিত্তি করে আমরা আসলে বিভিন্ন ব্যান্ডউইথ গুলারও চেঞ্জ করতে পারি। তো এটা আসলে ডাইনামিক লেন্স আমি এটা অ্যাডভান্স সায়েন্সে অ্যাকসেপ্ট হইছে। তা আমি আসলে এটা নেক্সট ইয়ারে হয়তো পাবলিশ হবে। স্টেইন মাল্টিপ্লেক্স মেটা লেন্স এর ফর টিউনেবল ফোকাসিং এন্ড ইমেজিং। এটা এটা অ্যাকসেপ্ট হয়েছে। আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যদি লেন্সের ক্ষেত্রে এরকম আমরা যদি ভেরি করি, তার উইডথ কিংবা হাইট ভেরি হয়, সেক্ষেত্রে এরকম ফোকাল পয়েন্ট গুলো চেঞ্জ হয়। অনুরূপভাবে এক্সপেরিমেন্টালি আপনি দেখতে পারেন যে আমি আসলে বিভিন্ন স্ট্রেস এপ্লাই করে আসলে আমরা এরকম ফোকাল পয়েন্ট গুলো ভেরি করতে পারি। এন্ড এটার অ্যাপ্লিকেশন আসলে কি হইতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন আসতে পারে, যেমন আপনার এমন হইতে পারে যে আমাদের কোনো সেন্সর যেটা আপনার স্মল ভেরিয়েশনে কিংবা আপনার টেম্পারেচার সেনসিটিভ কোনো সেন্সর যেটা হয়তো আপনার টেম্পারেচারের উপর ভিত্তি করে আপনার আসলে ফোকাল পয়েন্টটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে হয়তো আপনার ডিরেকশনের ক্ষেত্রে ইউজ হইতে পারে কিংবা ডাইনামিক ফোকাসিং এর ক্ষেত্রে আমরা এটা এপ্লাই করতে পারি। যেমন আপনার আসতে পারে যেমন হেড মাউন্টেড আপনার হয়তো অগমেন্টেড রিয়েলিটির ক্ষেত্রে আসতে পারে কিংবা আপনার বর্তমানে যে আপনার স্মার্ট কারগুলোর কথা চিন্তা করতে পারেন কিংবা আপনার অটো অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ফোকাসিং যদি চিন্তা করেন সেক্ষেত্রে হয়তো এটা অ্যাপ্লিকেশন আসতে পারে। আচ্ছা, আমি কিছু পেপার বেস ডায়াগনোসিস নিয়ে কাজ করছি। বর্তমানেও কাজ করতেছি আসলে কোভিড নিয়ে। যেমন আমরা পেপার বেস কি করে আমরা ডিটেক্ট করতে পারি। আ আ যেমন আমি কাজ করছি আসলে মাইক্রো রোবট নিয়েও কাজ করতেছি। যেমন এটা আমাদের একটা অ্যাডভান্স সায়েন্স এ এটা পাবলিশ হইছে। এটা একটা আ যেমন মাইক্রো রোবটের আসলে কি অ্যাপ্লিকেশন আছে। অনুরূপভাবে আসলে মাইক্রো রোবোটিক নিয়ে আমাদের রিসেন্ট আরেকটা কাজ যেমন স্মল এ পাবলিশ হইছে। এটা মাইক্রো রোবট নিয়ে যে আমাদের আসলে সারফেস স্ট্রাকচারে আমরা মডিফাই করতে পারি এবং এটা আসলে ম্যাগনেটিক পার্টিকেলের সাহায্যে, যেমন ম্যাগনেটিক পার্টিকেল আমরা ইয়ে করতে পারি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন আয়ন গুলার আমরা আ আ ওদেরকে আমরা ক্যাপচার করতে পারি। অনুরূপভাবে ওগুলার আমরা আসলে মুভও করতে পারি। ম্যাগনেটের উপর ভিত্তি করে, ম্যাগনেটের ডিরেকশনের উপর ভিত্তি করে আমরা আসলে এগুলারে আমরা আসলে বিভিন্ন ডিরেকশনে মুভ করতে পারি। তে আমাদের ক্যাপচার এজেন্ট হিসেবে কাজ করে। তার মানে আমাদের যে পার্টিকেল সেটা ট্রান্সপোর্ট হিসেবেও বিভিন্ন আয়ন কিংবা হেভি মেটাল কিংবা ব্যাকটেরিয়া ওইগুলা ক্যাপচার করতে পারে। একই সাথে তারা ট্রান্সপোর্টও করতে পারে। এটা আমাদের রিসেন্টলি পাবলিশ হয়েছে স্মলে। অ্যান্ড আমি এই জায়গাতে যেমন কাজ শুরু করি যেমন কস্ট ইফেক্টিভ মেটা সারফেস হিসেবে আমি আসলে ডিভিডি শুরু করি এবং এটা ডিভিডি আপনি জানেন যে এটা আসলে কমন আমাদের মার্কেটে অ্যাভেলেবল। আমরা সাধারণত গেম কিংবা মিউজিক কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা এরকম ডাটা স্টোরেজের জন্য আমরা ডিভিডি ইউজ করি। আমি এই ডিভিডিটা আসলে ইউজ করছি হচ্ছে যে বায়োসেন্সিং অ্যাপ্লিকেশনের জন্য। কারণ এর ক্ষেত্রে আপনি হয়তো দেখতে পারবেন যে আপনার ডিভিডি যদি আপনার লাইটে নেন, সেক্ষেত্রে এরকম রেইনবো আমরা স্ট্রাকচার দেখতে পাই। তার মানে এর ডিভিডিতে আমাদের এরকম ডিফ্রাকশন গ্রেটিং আছে। আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এরকম গ্রেটিং স্পেসিং 750 ন্যানোমিটার এবং তার উইডথ হইতেছে অ্যারাউন্ড 450 ন্যানোমিটার। তা আমি ওই ডিফ্রাকশন গেটিং যেটা অলরেডি এভেইলেবল এবং মার্কেটে আমার কোনো ন্যানো ফেব্রিকেশন এর প্রয়োজন নাই। তা আমি আসলে এই ডিসপোজেবল এবং প্লাস্টিক টেমপ্লেটটা আমি ইউজ করছি অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর দ্য বায়োসেন্সিং অ্যাপ্লিকেশন। আমি এটারে আসলে কোড করছি যেমন আমি 3 ডিফারেন্ট ম্যাটেরিয়াল এর সাহায্যে কোড করছি। যেমন টাইটেনিয়াম, সিলভার এবং গোল্ড। আমি ডিফারেন্ট থিকনেস এ আপনি এই জায়গাতে থিকনেস দেখতে পাচ্ছেন। উদ্দেশ্য হইতেছে যাতে আমি এটাতে আসলে ফানো রেজোনেন্স নিয়ে আসি। এবং ফানো রেজোনেন্স কি? আসলে ফানো রেজোনেন্স হইতেছে আমাদের নরমাল যে রেজোনেন্স আমরা যদি আরসি কিংবা আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা যেরকম পিক কিংবা ডিপ পাই, তো অনুরূপভাবে আসলে এই ক্ষেত্রে আমাদের এরকম অ্যাসিমেট্রিক রেজোনেন্স মিনস অ্যাসিমেট্রিক রেজোনেন্স কার্ভ পাই। এবং এটারে আমি ডিভিডি স্ট্রাকচার মাইক্রোফ্লুইডিক অ্যাসেম্বলির সাহায্যে আমি আসলে বিভিন্ন অ্যানালাইট গুলারে ফ্লো করতে পারি। যেমন বিভিন্ন কেমিস্ট্রির সাহায্যে আমরা আসলে এটার ফাংশনালাইজ করতে পারি। যেমন ইডিসি, এনএইচএস কিংবা প্রোটিন জি বিভিন্ন প্রোটিন কিংবা অ্যান্টিবডি আমরা এই জায়গাতে বাইন্ড করতে পারি এবং ওইগুলারে আসলে রিয়েল টাইমে আমরা ডিটেক্ট করতে পারি। আমি আসলে এটা ইউজ করছি হইতেছে আমি এইচআইভির জন্য। সিমিলার প্রিন্সিপাল আসলে আমি ইউজ করতেছি ফর কোভিড ডায়াগনোসিস এর জন্য। আমি এটার উপর কাজ করতেছি। আমি হয়তো রিসেন্টলি পেপারটা কোভিড এর উপর যে পেপার আমি কাজ করতেছি এটা হয়তো রিসেন্টলি পাবলিশ করব।
তে আমি সেক্ষেত্রে আমি আসলে পোর্টেবল ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আপনার কোনো নরমাল কমপ্লেক্স কিংবা আমি ডিভাইস ইউজ করি নাই। আমি ব্যাটারি কিংবা এই জায়গাতে এলইডি সোর্স এবং নরমাল আমি যে অবজেক্টিভ, বিম স্প্লিটার খুব সিম্পল স্ট্রাকচার ইউজ করছি। এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি। আর কস্ট অ্যারাউন্ড আপনার লেস দ্যান আপনি যদি কনসিডার করেন দ্যা হোল স্ট্রাকচার যা আসলে খুব কম খরচে আমরা আসলে বানাইতে পারি এবং ওজনও অনেক আপনার এটা পোর্টেবল কেয়ার হিসেবে আমরা ইউজ করতে পারবো। আমি আ আ পলিমার ফাইবার নিয়ে কাজ করতেছি। এই জায়গাতে বর্তমানেও কাজ করতেছি যে আমি এইগুলা হাইড্রোজেল ফাইবার। উদ্দেশ্য কি? যাতে আমাদের আ আ নরমালি আমরা যে সলিড স্টেট ফাইবার আছে যেমন অপটিক্যাল ফাইবার যে সেক্ষেত্রে ওই অপটিক্যাল ফাইবার আ আমরা যদি বিভিন্ন টিস্যু কিংবা আ আমাদের যদি হিউম্যান কিংবা আমরা সেলের ক্ষেত্রে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, যেমন আমরা ফটো মেডিসিন এর জন্য অ্যাপ্লিকেশন যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিসম্যাচিং এর একটা প্রবলেম আছে। আর সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আ যেটা আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমাদের শরীর কিংবা আমাদের হিউম্যান টিস্যু আ অনেকটা ম্যাচ করে। সেক্ষেত্রে আমাদের লাইট কাপলিং এর ক্ষেত্রে ইজি হয়। ফটো মেডিসিন এর জন্য ইজি হয়। ঐরকম একটা চিন্তাধারা থেকে আসলে আমি আসলে পলিমার ফাইবার নিয়েও কাজ করতেছি। যেমন আমাদের রিসেন্টলি একটা পেপার অ্যাকসেপ্ট হইছে অ্যাডভান্স মেটেরিয়ালে এবং আরেকটা আমাদের কাজ আসলে আমরা সাবমিশনে আছি। এটা হয়তো আমরা নেচার মেটেরিয়াল এর জন্য প্ল্যান করতেছি সাবমিশন করার জন্য। আম তে আমাদের কাজ এরকম আমি কিছু পেপার যেমন এটা আমাদের কিছু কাজ স্মল এ পাবলিশ হইছে। অ্যাডভান্স সায়েন্স এ আমাদের কভার ইমেজ হিসেবে আসছে এবং অ্যাডভান্স মেটেরিয়াল কভার ইমেজ হিসেবে আসছে। এই ২ টা আসলে পাবলিশ হয় নাই এখনো। তারপরে আমাদের এটা সাবমিশনে আছে। হয়তো যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে হয়তো আমাদের এটা অ্যাডভান্স মেটেরিয়াল এ কিংবা অ্যাডভান্স সায়েন্স এ এই ২ টা হয়তো পাবলিশ হবে নেক্সট এ। আ আর আমি আসলে আমার পিএইচডি তে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমার পিএইচডি সুপারভাইজার ডক্টর হায়দার বাট এবং আমার গ্রুপ এটা আমাদের বার্মিংহামে ছিল। বার্মিংহাম ইউনিভার্সিটিতে তোলা। অনুরূপভাবে আমার বর্তমান গ্রুপ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। আমি এই জায়গাতে আম আ প্রফেসর উৎকান ডিমার্সি। আম আ আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে আসলে আমার জীবনের এই ক্যারিয়ার গড়ার জন্য আসলে তাদের ভূমিকা অনেক। যে আমার সুপারভাইজার তিনি আ আসলে অনেক স্মার্টলি আসলে আমার গাইড করছেন কিভাবে আমি ১ম থেকে শুরু করে উনি আসলে তাদের অবদান অনেক। অনুরূপভাবে আমাদের আমার পোস্ট ডক্টরাল যে সুপারভাইজার ডক্টর হায়দার বাট আ আ সরি আ প্রফেসর উৎকান ডিমার্সি বর্তমানে তিনি আমার আসলে গাইড করতেছেন, সুপারভাইজ করতেছেন। আমি তাদের জন্য আসলে কৃতজ্ঞ। ফাইনালি আসলে আমি আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সাজিদ ভেরি মাচ ভাইয়া। প্রথমত খুবই মানে সুন্দর প্রেজেন্টেশন এবং আপনার মানে কাজের যে ব্যাপ্তি মানে সবাই দেখলো। সো আমি ইনভাইট করব সবাইকে, আমাদের প্রায় ৫৬ জন পার্টিসিপেন্ট। সো রেইজ হ্যান্ড ইউজ করে প্রশ্ন করতে পারবে। সো ১ম প্রশ্ন হচ্ছে গিয়ে ফারহান সাদিক এর কাছ থেকে। ফারহান বলতে পারেন। জি, হয়তো আমার কথাগুলি স্পষ্ট শোনা যাচ্ছে। তো আ আ আসলে আমি স্যারের কাজ দেখে অনেক ইমপ্রেসড অ্যান্ড অনেক মানে ইয়া ইয়া খুবই ভালো কিছু রিসার্চ ওয়ার্ক দেখতে পারলাম। তো আসলে আমি বর্তমানে বুয়েটে মাস্টার্স করছি। তো আমার মাস্টার্স এর যে রিসার্চ ওয়ার্ক সেটা স্যারের রিসার্চ ওয়ার্ক এর সাথে ক্লোজলি মিলে যাচ্ছে। আমিও বুয়েটে আসলে আ এই ডিভিডি গ্রেটিং বা হচ্ছে ডিভিডি বা ব্লু-রে তে যে মেটা সারফেসটা থাকে সেটা নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছিলাম। তো দেখলাম যে উনি অলরেডি খুবই সুন্দর একটা ওয়ার্ক অলরেডি উনি করে ফেলেছেন স্যার। তো স্যারের এই ওয়ার্ক রিলেটেড আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। তো শুরুতে উনি হচ্ছে মোস্ট প্রবাবলি উনি যে ডিভিডি গ্রেটিং টা ইউস করেছে সেটা হচ্ছে নন রাইটেবল ডিভিডি গ্রেটিং। হ্যাঁ? তো ইয়েস। আ আমি কিছুটা জি, আ আমি আমি যেটা দেখেছি যে ডিভিডি বার্নার যেভাবে কাজ করে এটা একটা লেজার দিয়ে ওই হচ্ছে সে ওখানে আ বার্ন করে সেখানে সে মেসেজ এনকোড করে ডিভিডির বা ব্লু-রে রাইটেবল যে জায়গাগুলাতে আছে। তো আমার ১ম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম বার্নেবল ডিভিডি দিয়ে কি কোন ডিভাইস ফেব্রিকেট করা যায়? ১ম কোয়েশ্চেন। আর 2nd কোয়েশ্চেন হ্যাঁ, হচ্ছে আ সরি কোয়েশ্চেন 2nd হ্যাঁ, হ্যাঁ, কোয়েশ্চেন সিউর, সিউর। কন্টিনিউ করুন। হ্যাঁ।
জি। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি যে ডিভিডির উপরে যে লেয়ার গুলা দিয়েছিলেন বিভিন্ন থিকনেস এর, এই লেয়ার গুলাকে আসলে কিভাবে আ কস্ট ইফেক্টিভলি ফেব্রিকেট করা পসিবল হতে পারে? সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা। আচ্ছা, আর থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে এখানে কোন ধরনের ডিটেকশন হয়? মানে সারফেস প্লাজমন রেজোন্যান্স কি এটা কি লোকালাইজড সারফেস প্লাজমন রেজোন্যান্স হচ্ছে? আপনি মোস্ট প্রবাবলি দেখেছেন ফ্যানো রেজোন্যান্স সেখানে ক্রিয়েট হচ্ছিল ওই সারফেসের ভিতরে। তো আ এটা দিয়ে আরো কি ওয়ার্ক করা যেতে পারে? সেখানে অপ্টোফ্লুইডিক আপনি ফ্লুইডিক স্ট্রাকচারকে সেখানে ইনভলভ করেছিলেন। তো এই বিষয়ে যদি একটু আমাকে এনলাইটেন করেন তো আমি অনেক খুশি হব। ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, আসলে খুবই সুন্দর কোয়েশ্চন। যেমন তোমার ফার্স্ট কোয়েশ্চন হইতেছে যে আমাদের ডিভিডি স্ট্রাকচারের ক্ষেত্রে যেমন আমি হইতেছে এটা হইতেছে আমি মানে নরমাল ডিভিডি, এটার মধ্যে কোনো রাইট করা হয় নাই। আ যেটা বলছো এটা কারেক্ট। তো অনুরূপভাবে তুমি বিভিন্ন যদি এটার মধ্যে রাইট করো, তুমি হয়তো তোমার বয়সটাই রাইট করতে পারো কিংবা তোমার তুমি বলতে পারো যে তুমি আসলে আ যেকোনো একটা ইনফরমেশন রাইট করতে পারো। সেক্ষেত্রে স্ট্রাকচার গুলা কেমন হবে? যেমন নরমালি আমাদের তুমি যদি রাইট না করো সেক্ষেত্রে এরকম স্ট্রাকচার গুলো হয় নরমাল গ্রেটিং। কিন্তু তুমি যদি রাইট করো সেক্ষেত্রে কিন্তু গ্রেটিং গুলো আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে কারণ তুমি আসলে বার্ন করতেছো। তার মানে কি? তুমি আসলে 100 তুমি তো কনসিডার করো। তার মানে আসলে তুমি 1100 1100 তার মানে তুমি এরকম যে জায়গাতে তোমার সিগন্যাল দরকার আ মানে তোমার আসলে ইনফরমেশন অনুযায়ী আসলে তোমার এটা বার্ন হবে। তার মানে কি? তোমার গ্রেটিং গুলো আসলে ভাগ হবে। জি, রাইট? জি, সেক্ষেত্রে তোমাদের সম্ভব আমি আসলে ওইটাও চেষ্টা করি। যেমন আমি ১ম শুরু করি এরকম কিছু বেস্ট যে পপুলার কিছু মুভি আছে, আমি ওইগুলার মুভির ডিভিডি গুলা নিয়ে আমি কাজ শুরু করি। যেমন এটার ক্ষেত্রে আমি জি, প্লাজমনিক রেসপন্স পাই কিনা। জি, মানে তুমি যে কোয়েশ্চেন গুলা ওইগুলা নিয়ে আমি আসলে স্টার্ট করি। জি। কিন্তু আমার ক্ষেত্রে আসলে আমি ঐরকম কোনো ভালো রেসপন্স পাই নাই। যার কারণে আমি আসলে যাই নাই। এই কারণে আমি আসলে নরমাল ডিভিডিটা চুজ করছি। আচ্ছা। আমি কেন নরমাল ডিভিডি চুজ করছি? আমি তো সিডি কিংবা ব্লু-রেও চুজ করতে পারতাম। তা আমি আসলে ওইগুলাও চেষ্টা করছি। যেমন সিডির ক্ষেত্রে এই গ্রেডিং গুলা ভিন্ন। আমি যেমন আমি আসলে একটা এসপিআই কনফারেন্স পেপার তৈরি করি। মানে আমি এই পেপারটা পাবলিশ এর আগে যেটা ছিল সিডির উপর। জি, যেমন সিডির ক্ষেত্রে এই গ্রেডিং স্পেসিং টা হইতেছে অনেক বেশি। যার কারণে তোমার ওই প্লাজমনিক রেসপন্স টা আসে ২ টা প্লাজমনিক রেসপন্স আমি পাই আসলে। এবং জি, ২ টা মানে তোমার ডুয়াল রেসপন্স পাওয়া যায়। আর ভিজিবল রেঞ্জে। সেক্ষেত্রে আমি আসলে এমন হইতে পারে যদি তোমার একটা তুমি যদি একই অ্যানালাইট ইউজ করতেছো, তোমার রেঞ্জটা যদি বড় হয়, সেক্ষেত্রে হয়তো যদি তোমার ২ টা কার্ভ রেজোন্যান্স কার্ভ থাকে, একটা আরেকটার উপর তোমার আবার মানে সুপার ইম্পোজ হইতে পারে। জি, আবার তাদের ক্ষেত্রে আমি আবার তাদের রেজোন্যান্স যেমন আমাদের আসলে কেন দরকার? যেমন আমি আসলে ডিভিডির ক্ষেত্রে এবং সিডির ক্ষেত্রে আমি আসলে পারফরম্যান্স মেজার করি যে সেনসিটিভিটি। জি, তুমি একটা ভালো কোয়েশ্চেন করছো যেমন আমাদের সেনসিটিভিটি আসতে পারে যেমন বাল্ক সেনসিটিভিটি আসতে পারে, আবার সারফেস সেনসিটিভিটি আসতে পারে। জি, যেমন বাল্ক সেনসিটিভিটির ক্ষেত্রে যে আমাদের জাস্ট আমরা শো করি যে আমাদের এনভায়রনমেন্টাল রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা চেঞ্জ হয়েছে কিনা। জি, রাইট? জি, সেক্ষেত্রে আমাদের আ আ ভিন্ন ভিন্ন মেটেরিয়াল ক্ষেত্রে আমরা দিই যেমন গ্লিসারলের ক্ষেত্রে আসতে পারে কিংবা আমাদের গ্লুকোজের ক্ষেত্রে কিংবা নরমাল আমরা জাস্ট শো করি যে আমাদের যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি শিফট হয় জি, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে। জি, অনুরূপভাবে সারফেস সেনসিটিভিটি আমাদের আ আমরা যদি সারফেস এটারে ফাংশনালাইজ করি কারণ হইতেছে তুমি যদি বায়ো সেন্সিং এর দিকে যাইতে চাও সেক্ষেত্রে জি, তোমার অবশ্যই আ সারফেস সেনসিটিভিটি তোমার শো করতে হবে। যেমন জি, স্পেসিফিসিটি শো করতে হবে। যে জি, তোমার যে অ্যান্টিজেনটা কিংবা অ্যান্টিবডিটা তুমি যে ইউস করতেছো এটা জি, এই অ্যা এই এইটা কি অন্য অ্যান্টিবডির সাথে যেমন এ এ জি, তুমি এটা কি অন্য অ্যান্টিজেনের সাথে তোমার বাইন্ড করতেছে কিনা। ঠিক আছে? জি, তো জি, সেক্ষেত্রে যেমন কোভিড এর ক্ষেত্রে যেমন আমাদের আমাদের যেমন আমি রিসেন্টলি যে কোভিড নিয়ে কাজ করতেছি। যেমন আমি কোভিড জি, এর ক্ষেত্রে আমি এরকম আমি ৩ টা একই সাথে আমি শো করছি যে আমাদের আ আ তুমি হয়তো জানো যে SARS, MARS এবং জি, ইনফ্লুয়েঞ্জা জি, they are highly correlated. That means জি, like they are তুমি যদি তাদের সারফেসে যাও, জি, তাদের সারফেসের ক্ষেত্রে যে সারফেস প্রোটিন গুলো প্রোটিন, আছে, জি, হ্যাঁ, ওইগুলো আসলে আমাদের সিমিলার প্রপার্টি শো করে। জি, তে অনুরূপ ক্ষেত্রে আসলে আমি শর্ট করতেছি যে তোমাদের সারফেস সেনসিটিভিটি জন্য আসলে আমাদের ফাংশনালাইজেশন করতে হয়। আচ্ছা।
আর এটা ছিল তোমার আসলে ফার্স্ট কোয়েশ্চেন যে আমাদের আসলে ডিভিডি কেন আমি চুজ করলাম আর কেন আমাদের কিভাবে কাজ করে। আর তোমার সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল আবার আবার একটু বলবো তুমি এটা? জি জি, সেকেন্ড কোশ্চেনটা ছিল ওই যে গ্রেটিং রিলেটেড, এই ডিভিডির গ্রেটিং এর উপরে আবার বিভিন্ন লেয়ার ক্রিয়েট করা হয়েছিল, আচ্ছা লেয়ার আচ্ছা স্ট্রাকচার ছিল। জি আচ্ছা যেমন এই লেয়ার গুলো আমরা কিভাবে কস্ট এফেক্টিভ করতে পারি, এটা আসলে খুবই ভালো কোয়েশ্চেন। যেমন আমি আসলে এইটার উপরে আমি আসলে কাজ করতেছি বর্তমানে। যেমন আমি এটাতে কুটিং করছি, তার মানে কি তোমার হয়তো ক্লিন রুমে যাইতে হইতে পারে। যেমন আমি বর্তমানে যেটা কাজ করতেছি, আমি আসলে কোনো ক্লিন রুমের আমি ফেসিলিটি নিতেছি না। তার মানে কি আমি আমি তুমি হয়তো কাজ করতে পারো। যেমন যারা এই জায়গাতে কেমিস্ট্রি আছে তারা জানে, যেমন আমরা গোল্ড ক্লোরাইড আছে ওইগুলাতে তুমি গোল্ড ন্যানো পার্টিকেল তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে? কিংবা জি সিলভার ন্যানো পার্টিকেল তুমি কেমিক্যালি বাইন্ড করতে পারো, ঠিক আছে? জি তে আমি আসলে ওইটা নিয়েও কাজ করতেছি, যাতে আমি আসলে ক্লিন রুমের প্রয়োজন হয় না। কিন্তু জি হ্যাঁ, তোমার পারফরমেন্সের ক্ষেত্রে হয়তো কিছুটা কম আসবে। যেমন জি হয়তো তোমার লেয়ার গুলো এত ইউনিফর্ম হবে না, কারণ এটা যেহেতু তোমার এত থিকনেসটা তুমি এত মেনটেন করতে পারবা, কিন্তু হয়তো আহ, এত প্রিসাইসলি মেনটেন করা সম্ভব না। যেমন এটার ক্ষেত্রে আমাদের ইভাপোরেশন টেকনিক আমরা ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের মানে হাইলি সেনসিটিভ এবং তুমি হাইলি আমরা আসলে থিকনেস গুলা মেনটেন করতে পারি। তো তুমি জি যদি কস্ট এফেক্টিভ, যেমন বাংলাদেশের ক্ষেত্রে তুমি হয়তো জি ইভেন আমি যেটা আমি আসলে বর্তমানে আমি আসলে বলতে চাইতেছি না, আমি আসলে কোনো কিছু ব্যতীত আমি এই বর্তমানে যে কাজ করতেছি, আমি আসলে আচ্ছা কোনো ফেব্রিকেশন কিংবা কোনো কেমিস্ট্রিও আমি ইউজ করতেছি না, ঠিক জি আছে? আমি জি ওইটার ব্যতীত তুমি কাজ করতে পারো জি শুধু নর্মাল ডিভিডি সাহায্যে, ঠিক আছে? জি আমি আমি আসলে এটা নিয়ে কাজ করতেছি, মানে আমার কোটিং এরও প্রয়োজন নাই। জি জি আমি জি বর্তমানে যেটা দেখতেছি আসলে আমার কোটিং এরও প্রয়োজন নাই। আমি জি কোটিং ব্যতীত, কারণ কোটিং ব্যতীত তুমি ন্যানো স্ট্রাকচার নরমাল যে ডিভিডি আছে সেটা ক্ষেত্রে যে ন্যানো স্ট্রাকচার আছে ওইটাতে তুমি আসলে বিভিন্ন মলিকুল গুলো তুমি বাইন্ড করতে পারো, জি ঠিক আছে? জি আমি এটা আসলে কাজ করতেছি, আমি এটা কোভিড জি এর জন্য পাবলিশ করব, জি মানে উইদাউট উইদাউট ন্যানো ফেসিলিটি। আচ্ছা, আর তোমার তৃতীয় কোশ্চেনটা কি ছিল? স্যার অলরেডি আমার যে কোয়েশ্চেন গুলো ছিল সেটার অ্যান্সার অলরেডি আমি পেয়ে গিয়েছি। আমার আচ্ছা তৃতীয় কোয়েশ্চেনটা আচ্ছা, ঠিক আসলে আছে। খুব করা ছিল। অসংখ্য ধন্যবাদ আমাকে। হোপফুলি আমরা কোভিড এর উপরে একটা রেভলিউশনারি রিসার্চ ওয়ার্ক দেখতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফারহান। অ্যাকচুয়ালি আমার প্রাইভেট মেসেজে বলেছেন প্রফেসর শামিমা চৌধুরী উনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন। সো উনি আচ্ছা বলার আচ্ছা, পর আমি আমি আসলে হ্যাঁ ম্যাডামের আমি কোশ্চেন দেখতেছি আমি আসলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ হ্যাঁ প্লিজ গো হ্যাঁ অ্যাহেড। বলবো আমি রাজীব। জি জি ম্যাডাম, বলেন আপনি। তোমার কাজ পিএইচডির কাজের সময় I visited your lab in 2016 while attending a conference in Birmingham University, if you remember. জি এবং ম্যাডাম, জি তখন তোমার এই সিম্পল টেকনিকের কাজ দেখে I was very impressed, and when you applied for your postdoc I gave you several recommendations also. জি ম্যাডাম। এখন আমার তোমার যে ফার্স্ট কাজ আমাকে দেখিয়েছো এই যে আজকের প্রেজেন্টেশনে নিউমেরাস ওয়ার্ক, একটাই দেখিয়েছো যে তুমি একটা সিম্পল টেকনিকে স্পেকট্রোস্কোপ বানিয়েছো, রাইট? জি ম্যাডাম। Can you find out that slide please? Yes, sure. জি Yes, ম্যাডাম। this one. তুমি বলেছো এটা খুবই কম দাম পড়বে and it is portable. May I ask জি you how much it will cost? জি ম্যাডাম, এটা আসলে যেমন আমাদের এলইডি সোর্স কিংবা ব্যাটারি, আপনার এটার আসলে কোনো আপনি খরচের কথা চিন্তা করলে হয়তো আপনার $1 কিংবা $1 পড়বে হইতেছে আপনার ইয়ার জন্য। ওভারঅল আপনার কস্ট পড়বে হইতেছে আপনার লেস দেন, বিকজ ইটস বিম স্প্লিটার, এটা একটু দামি, কিন্তু ওভারঅল $200 ভিতরে আপনি পাবেন মোটামুটি। And it is portable, right? হ্যাঁ, এটা পোর্টেবল। Portable. আর বর্তমানে আরেকটা জিনিস যেটা, যেমন এই জায়গাতে আমরা স্পেকট্রোমিটার ইউজ করছি, কিন্তু আপনি বর্তমানে আবার আপনার এই মোবাইল ফোন গুলো আবার আপনার স্পেকট্রোমিটার হিসাবে ইউজ করা যায়। যেমন আপনার বিভিন্ন সফটওয়্যার আসলে অ্যাভেলেবল, যে আপনি আসলে মোবাইল ফোন দিয়ে আপনার স্পেকট্রোমিটার হিসাবে ইউজ করা যায়। সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে আপনি ইচ্ছা করলে এটা আরো ছোট করে নিয়ে আসতে পারেন, Right. ঠিক আছে? ইভেন আপনার এইগুলা যেমন বর্তমানে আপনার এই লেন্স কিংবা আপনার বিম স্প্লিটার গুলা আরো আপনার কম খরচও কিনা যায়। যেমন আমি এই জায়গাতে আমি থোর ল্যাব থেকে কিনছি, কিন্তু আপনি যদি চান কিংবা অবজেক্টিভ আপনি হয়তো এগুলো আপনি ইবে থেকে কিনতে পারেন,
কিংবা আরো কম খরচে আপনি কিনতে পারেন সবগুলাই। আসলে পোলারাইজার আপনি যদি ইবে থেকে কিনেন সেক্ষেত্রে আপনার অনেক খরচ আসলে কম পড়বে। আরো খরচ কমবে। না, ইট ইজ ভেরি গুড। এন্ড এই ধরনের দিয়ে তো আমরা বাংলাদেশেও উই ক্যান ডু রিসার্চ, রাইট? জি, ইভেন আপনার এইটা আপনার সেটআপ প্রয়োজন নাই। আপনার যদি নরমাল যে আপনার যদি মাইক্রোস্কোপ আছে, যেমন আমাদের হয়তো আমাদের অপটিক্যাল মাইক্রোস্কোপ গুলারও আপনি চলে এটা কনভার্ট করতে পারেন। যেমন অপটিক্যাল মাইক্রোস্কোপে কিন্তু অলরেডি সেটআপ আছে আপনার। ঠিক আছে? সেক্ষেত্রে জাস্ট আপনার লাইট আছে, আপনার অবজেক্টিভ সবকিছু সেটআপ আছে। আপনার জাস্ট এই জায়গাতে যদি আপনার জাস্ট আপনার স্পেকট্রোমিটার কিংবা আপনার মোবাইল ফোনে যদি স্পেকট্রোমিটার হিসেবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এরকম রেসপন্স আপনি পেতে পারেন। ভেরি গুড। তো এখন তুমি কোভিড এর উপরে কাজ করছো, তাই তো? জি ম্যাডাম, কোভিড এর উপরে কাজ করতেছি। Very good, very good. So I'm looking forward to see your another great publication about COVID niye. Thank you madam. for your Thank you, wonderful work. Ebong I wish you one day you will be rewarded for this kind of research. Thank you very much, You madam. are very dedicated researcher. আমি যেটা দেখে এসেছি। Thank you Sajid for giving me a chance. থ্যাংক ইউ। সো ভাইয়া আরেকটা হচ্ছে কি, আমরা কোভিড এর উপর একটা কোভিড না ঠিক ভাইরাস ডিটেকশনের উপর একটা রিভিউ পেপার লিখছিলাম। সো আপনার পেপারটা যখন মানে প্রিপ্রিন্ট রেডি হবে ওটা একটু আমাদেরকে ফরওয়ার্ড করলে আমরা ইনক্লুড করে দিব আর কি, যেটা এখন কাজ করছেন। আমি মনে হয় তুমি ওই আমি ওটা তোমার পেপারটা আসলে পড়ছি। তুমি মনে হয় ওটা ইয়াতে বায়ো আর্কাইভে মনে হয় ওটা সাবমিশনে আছে। জি হ্যাঁ, আমি এটা আসলে পড়ছি, তোমার পেপারটা আমি পড়ছি আসলে। আচ্ছা ভাই। আচ্ছা, আর কোন কোশ্চেন কি আছে? অনেকগুলি রেইজড হ্যান্ড আছে, আমরা মনে হয় সিরিয়ালি যাই। হ্যাঁ, সুযোগ দাও। আপনার যদি কোনো তাড়া থাকে বলেন আর কি এখানে। না আমার আসলে তাড়া নাই। যে পর্যন্ত ওদের সবার কোশ্চেন শেষ হবে, যদি 2 ঘন্টা লাগে তাহলে আমি 2 ঘন্টা পর্যন্ত আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফ্যান্টাস্টিক ভাই। তাহলে আমরা সিরিয়ালি যাই। প্রথমত কেবিএম রাকিব হাসান, প্লিজ আনমিউট এবং প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি রাকিব হাসান। আমি এখন আসলে বুয়েট থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করেছি। তো স্যার আপনার প্রেজেন্টেশনের জন্য অনেক ধন্যবাদ। মানে আমরা ন্যানোফোটনিক্স এর উপরে আসলে অনেক মানে ভালো এক্সপেরিমেন্টাল কিছু কাজ দেখলাম। আসলে আমার কোয়েশ্চেনটা আমি সংক্ষেপেই করি, সেটা হচ্ছে আমি স্যার আসলে আমার বিএসসি এমএসসি তে আসলে কাজ করেছিলাম হাইব্রিড প্লাজমনিক ওয়েভগাইড নিয়ে। তো এখন আমি আসলে আস্তে আস্তে বায়োসেন্সিং এর দিকে যাচ্ছি। তো আপনার এখানে স্যার বায়োসেন্সিং এর অনেকগুলা মেকানিজম আমরা দেখেছি। এখন স্যার আমাদের বাংলাদেশে যারা স্টুডেন্টরা আছে এরা ম্যাক্সিমামই আসলে পিসিএফ বেস যে এসপিআর বায়োসেন্সর গুলো আছে এগুলো নিয়ে সবাই অনেক বেশি কাজ করে। প্লাস আর কি মানে আমি আবার চেষ্টা করছি মানে হাইব্রিড প্লাজমনিক ওয়েভগাইডের উপরে কিছু বায়োসেন্সিং নিয়ে কাজ করার। এখন মানে প্র্যাকটিক্যাল মানে পার্সপেক্টিভ থেকে আমাদের এই মানে এফোর্ট গুলার আসলে প্রসপেক্টটা কি এটা একটু জানতে চাচ্ছিলাম খুব ব্রিফলি। আচ্ছা, আমি আসলে আমারও কিছু কাজ আছে পিসিএফ, আমি আসলে এই জায়গাতে শো করি নাই, কারণ যেমন আমাদের লেটারে যে কাজ পাবলিশ হয়েছে অপ্রিক্স লেটারে, যেমন আমরা আসলে মোড মাল্টিপ্লেক্স বায়োসেন্সিং নিয়ে আমরা শো করছি। আমাদের কিছু সাবমিশন আছে, যেমন আমাদের পিসিএফ নিয়ে আসলে কিছু নতুন কাজ আছে আমাদের, যেগুলো হয়তো আমাদের অপ্রিক্স লেটার কিংবা অপ্রিক্স এক্সপ্রেসে আসবে। আসলে কাজ চলতেছে এটা সাবমিশনে। আর আমি ফিউচার হিসেবে বলবো আসলে যেমন ফোটনিক ক্রিস্টাল পিসিএফ এ বেস, মেইন প্রবলেম যেটা আসলে পিসিএফ হয়তো ফেব্রিকেশন অনেক ক্ষেত্রে আমাদের সম্ভব পসিবল, এবং আমাদের ক্ষেত্রে আমাদের পেপারের ক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন ফেব্রিকেটেড পিসিএফ স্ট্রাকচার আমরা শো করছি। যে মেইন লিমিটেশনটা হইতেছে আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। যেমন পিসিএফ এর ক্ষেত্রে আপনি হয়তো এরকম যে কোর গুলা কিংবা আপনার যে ইয়ার হোল গুলো আপনি দিতেছেন, যেমন আপনার যদি ইন্টারনাল সেন্সিং এর কথা চিন্তা করেন, যে ইন্টারনাল সেন্সিং এর ক্ষেত্রে যে কোটিং, মেটাল কোটিং, আসলে সার্কুলার স্ট্রাকচারের জন্য মেটাল কোটিং গুলো আসলে খুবই ডিফিকাল্ট, এবং প্র্যাকটিক্যালি এটা আসলে খুবই কমপ্লেক্স এবং ইম্পসিবল পাই। ঠিক আছে, কারণ বিভিন্ন লেয়ার গুলো দেওয়া, যেগুলো আমাদের মডেলিং এর ক্ষেত্রে আমরা আসলে ইউজ করি, যে আমাদের ইয়ার হোলের ক্ষেত্রে আমরা এরকম ইয়ার হোলের সারাউন্ডিং এ আসলে আমরা কোটিং গুলা ইউজ করি, এবং এটা পাই ফিজিক্যালি আসলে অনেকটাই কঠিন। এবং এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আসলে এক্সপেরিমেন্টাল পেপার খুবই কম,
হয়তো আসতেছে, আমি বলবো যে ফিউচারে হয়তো সম্ভব, কারণ রিসেন্টলি আসলে যেমন আপনার ওই এরকম আপনার অ্যান্টি রেজোনেন্ট কিংবা আপনার রিসেন্ট পেপার আমি দেখলাম, কিছু পেপার আসলে ন্যাচারও আসতেছে যে আপনার পিসিএফ বেস। হয়তো ফিউচারে একটা জেনারেশন আসবে, যেমন আমাদের বর্তমানে যে সলিড স্টেট আমাদের ফাইবার গুলা, হয়তো এগুলা রিপ্লেস হবে আমাদের এই পিসিএফ বেস ফাইবার সাহায্যে। আর সেক্ষেত্রে হয়তো আমাদের, আপনি যদি চিন্তা করেন আপনার মেটেরিয়াল ওয়াইজ কিংবা আমি যেটা দেখলাম, যেমন আপনার ট্রান্সমিশন পাওয়ারও ওদের অনেক হাই। যেমন আপনি হয়তো রিসেন্টলি আসলে একটা নিউজে আসছে যে আপনার হয়তো আপনার নর্মাল যে আপনার অপটিক্যাল ফাইবার আছে, তার চেয়ে আপনি অনেক দূর পর্যন্ত আসলে ডাটা আপনার ট্রান্সমিট করতে পারেন যদি আপনি পিসিএফ কিংবা অ্যান্টি রেজোনেন্ট ফাইবার বেস আপনার ফোটনিক ক্রিস্টাল ফাইবার বেস আপনি ইউজ করেন। আর বায়োসেন্সিং এর ক্ষেত্রে এটা একটা আসলে যদি আপনি এক্সটার্নাল সেন্সিং কিংবা আপনার বিভিন্ন স্ট্রাকচার, যেমন আপনি হইতে পারে ডি শেপ পিসিএফ কিংবা নরমাল ফাইবারে যদি আপনার এরকম আপনি যদি সাইডের দিক দিয়ে পলিশ করেন, আমি এরকম কিছু আসলে প্র্যাকটিক্যাল পেপারও দেখতে পাই আছে আসলে আপনার অ্যাপ্লাইড অফিস কিংবা অফিস লেটারে আপনি আসলে দেখতে পাবেন যে আপনার নরমাল ফাইবারে তারা আসলে এরকম সাইড পলিশিং করে আসলে বায়োসেন্সিং এর জন্য ইউজ করতেছে। তবে বর্তমানে আসলে মেইন যে জিনিসটা যে আসলে আমরা আমি রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশ থেকেও দেখলাম যে আপনার IEEE সেন্সরে ওরা পাবলিশ করতেছে পিসিএফ দিয়ে। ভালো পাবলিকেশন পসিবল, কিন্তু মেইন প্রবলেম যে মোস্ট অফ দ্য কেস তারা আসলে এক্সপেরিমেন্টাল কাজ চায়, যেমন পিসিএফ বেস। কারণ অলরেডি আসলে পিসিএফ বেস মানে আসলে অনেক সিমুলেশন পেপার আছে, যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যখন আমরা পিসিএফ বেস পেপারগুলো সাবমিট করি, মানে একটা কমন কোয়েশ্চেন, মানে রিভিউয়ারদের কাছ থেকে একটা কমন কোয়েশ্চেন থাকে যে এটা আসলে প্র্যাকটিক্যাল অনেক স্ট্রাকচার তো আছে অলরেডি অ্যাভেলেবল, কিংবা মেটেরিয়াল, মানুষ বিভিন্ন মেটেরিয়াল ইউজ করতেছে, প্লাজমনিক মেটেরিয়াল, কিন্তু আসলে এটা বায়োসেন্সিং অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আসলে মানুষ দেখতে চায়। আমি বলবো যে এটা পসিবল, ফিউচারে হয়তো একটা ফিল্ড আসবে, কিন্তু আমরা আসলে সবাই অপেক্ষা করতে যে কখন আসলে এটা হয়তো ফেব্রিকেশনের ক্ষেত্রে পসিবল, মানে লো কস্ট হবে, এট দ্য সেম টাইম মানুষ হয়তো প্র্যাকটিক্যালি এটা আসলে ইউজ করবে বায়োসেন্সিং এর জন্য। ফিউচারে আসবে আসলে এই দিক দিয়ে। বর্তমানে আসলে এটা এক্সপেরিমেন্টাল এত অ্যাভেলেবল না, কিন্তু হয়তো ফিউচারে এই রিলেটেড আরো কাজ আসবে প্র্যাকটিক্যালি। আমি কি আপনার আনসারটা আসলে দিতে পারছি নাকি? আমি আসলে ফিউচারটাই বলছি, মানে বর্তমান এবং ফিউচারে কি আসবে। হ্যাঁ জি স্যার, আমি বুঝছি। মানে আমার কোশ্চেনটা আসলে ছিল যে বর্তমানে কেমন কাজ হয় মানে প্র্যাকটিক্যালি আর ফিউচার। আমি স্যার বুঝতে পারলাম জিনিসটা আর কি, মানে আসলে এটার এক্সপেরিমেন্টাল স্কোপটা একটু কম আর কি, একটু কম, কিন্তু হয়তো ফিউচারে হয়তো আসবে। তবে যে পেপারগুলো আসতেছে আমি বলবো যে যদি পিসিএফ দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, সেক্ষেত্রে তুমি মেইন নেচারে যাওয়া সম্ভব। ঠিক আছে, নেচার কিংবা নেচার ভালো জানা যাওয়া সম্ভব এবং আসতেছে। যেমন আমি একটা পেপার দেখলাম যে পিসিএফ দিয়ে ওরা আসলে, যেমন তুমি যদি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারো, সেক্ষেত্রে অনেক ভালো জায়গাতে যাবে আসলে। কারণ এটা হয়তো তোমার একটা ভালো সামনে হয়তো এটা মানে বর্তমান যে ফাইবার আছে ওইটা রিপ্লেস করতে পারে। সেক্ষেত্রে তুমি যদি ওইরকম কিছু শো করতে পারো, হয়তো পারফরমেন্স কিংবা বায়োসেন্সিং এর জন্য হাইলি সেনসিটিভ, অলরেডি হাইলি সেনসিটিভ নিউমেরিক্যালের ক্ষেত্রে আসলে আমরা যে সেনসিটিভিটি শো করে এটা নরমাল ফাইবারের চাইতে অনেক বেশি। ঠিক আছে, নরমাল প্লাজমা পিসিএফ বেস স্ট্রাকচার গুলো অনেক হাইলি সেনসিটিভ, কিন্তু প্র্যাকটিক্যালি যদি এটা শো করতে পারো, সেক্ষেত্রে হয়তো আমাদের ফিউচারে হয়তো ভালো পাবলিকেশন সম্ভব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি রিপ্লাইটা পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। রাকিব, কার সাথে কাজ করেছো মাস্টার্সে? স্যার আমি হচ্ছে ডক্টর শাহ আলম স্যারের সাথে কাজ করেছি, বিএসসি এমএসসি দুইটাতেই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। সো নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে পল্লব কুমার মৈত্রর কাছ থেকে। সো প্লিজ আস্ক কোশ্চেন। স্যার, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। স্যার, আমার কোশ্চেনটা আসলে ছিল যে আমরা তো সাধারণত দেখি যে ফ্যাকো সার্জারিতে ফাইবার লেন্সগুলো ইউজ করা হয়। সেক্ষেত্রে আপনি যে ডাইনামিক মেটা লেন্সটা কথা বললেন, এটা কি এখানে ইমপ্লিকেশন করা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে সেটার মাধ্যমে কি ফোকাসিং লেন্স ভেরিয়েশন করে সেটার মাধ্যমে
লেন্সের ফোকাস দূরত্বটা কি আসলে পরিবর্তন করা সম্ভব কিনা? যেহেতু ফাইবার লেন্সগুলো তো দেখা যায় যে সেখানে কনস্ট্যান্ট একটা লেন্স ভেরিয়েন্স দেওয়া হয়। আর এখানে দেখা যাচ্ছে যে একটা রেশিও থাকছে লেন্সের মধ্যে ডায়নামিক মেটা লেন্সে। এটা কি আচ্ছা ইমপ্লিমেন্টেশন কি করা সম্ভব কিনা? আচ্ছা 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 আচ্ছা, খুবই ভালো কোয়েশ্চেন। আসলে আমি বলবো যে ইমপ্লিমেন্টেশন আসলে, যেমন আপনি যদি লার্জ স্কেলে কিংবা আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অ্যাপ্লিকেশন বলেন, যেমন আমাদের ক্ষেত্রে যেমন আমাদের যে আমরা একাডেমিক লাইনে যেগুলো আসলে রিসার্চ করি, খুব কম রিসার্চে কিন্তু আমরা আসলে প্যাটার্ন করি, কিংবা প্যাটার্নের খুব কমই কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হয়। তবে ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে এটা ফার্দার স্টাডি আরো প্রয়োজন। কারণ হইতেছে যে যেমন আমরা হয়তো লেন্সের প্রপার্টি শো করতেছে, কিন্তু বাকি আপনি আসলে কোন জায়গাতে অ্যাপ্লিকেশন করবেন, যেমন আপনার যদি মেডিকেলের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি সার্জারির ক্ষেত্রে চিন্তা করেন, যে আপনার যদি এইরকম হয় যে আপনার আহ, আপনি চিন্তা করতে পারেন যে আপনার আমাদের যে পিলগুলা, যে আপনার পিলের ক্ষেত্রে যেমন আপনার মাইক্রো রোবট জাতীয় পিল, সেক্ষেত্রে যদি আপনার লেন্স এটাতে আপনি ইমপ্লিমেন্ট করেন, যে পিলের ক্ষেত্রে স্মল পিল, যেটা আপনি হয়তো আপনার ভিতরে আপনার কোলোনোস্কোপির ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, হয়তো আপনার কোলন ক্যান্সার আছে কিনা, সেক্ষেত্রে যদি আপনার এরকম বিভিন্ন পিএইচ, আপনার শরীরের বিভিন্ন অংশে আসলে বিভিন্ন রকম পিএইচ থাকতে পারে, এবং এই পিএইচ এর উপর ভিত্তি করে আসলে আপনি যদি এরকম একটা মেটেরিয়াল তৈরি করেন, যে আপনার মেটেরিয়ালটা আসলে পিএইচ সেনসিটিভ, দ্যাট মিনস আপনার পিএইচ এর উপর ভিত্তি করে আসলে আপনার প্রপার্টিটা চেঞ্জ করতে পারে। আপনি যদি এরকম, তাহলে আপনার কি দাঁড়াচ্ছে যে আপনি যদি এরকম লেন্সটা ইমপ্লিমেন্ট করেন, আপনার এরকম মাইক্রো পিলের মাধ্যমে, পিল যেটা আসলে আপনার এই রোবট, আপনি চিন্তা করতে পারেন যে আপনি এটা আসলে আপনার কোলনের ভিতরে যাওয়ার পরে আপনি আসলে বিভিন্ন পিএইচ লেভেল উপর ভিত্তি করে লেন্সের আপনার লেন্সের প্রপার্টিটা চেঞ্জ করতেছে। তার মানে কি লেন্স হয়তো আপনার স্ট্রেস কিংবা স্ট্রেন হইতেছে। তার মানে কি, তার মানে হয়তো আপনার বিভিন্ন অংশ কোলনের তার পিএইচ এর উপর ভিত্তি করে আপনি আসলে বিভিন্ন রকম ইমেজ পাইতে পারেন, ঠিক আছে? তার ফোকাসিং প্রপার্টি গুলো চেঞ্জ করতে পারেন, এটা আমি চিন্তা করতেছি, ঠিক আছে? তো এরকম হয়তো ফিউচারে পসিবল। কিংবা আপনি এরকম ফাইবার তৈরি করলেন, যেমন আমরা অলরেডি তৈরি করতেছি, যেমন হাইড্রোজেল ফাইবার। এর মধ্যে যদি আপনার যেমন আমরা 3টা লেয়ারে আসলে ফাইবার তৈরি করতেছি, যেমন কোর, ক্লেডিং এবং শেল্ডিং, 3টা মেটেরিয়ালে। আমাদের এরকম আমি এই জায়গাতে শো করি না, কারণ এটা আমাদের কাজটা আসলে সামনে আসবে পেপার, এটা আমরা নেচার মেটেরিয়াল আসলে সাবমিট করতেছি, যে আমরা এরকম হাইড্রোজেল ফাইবার তৈরি করছি। এরকম এই জায়গাতে শো নাই আসলে, যে ফাইবার এর মধ্যে আমরা 3টা মেটেরিয়াল আছে, যেমন কোর আছে একটা মেটেরিয়াল, ক্লেডিং একটা মেটেরিয়াল, আবার এরকম শেল্ডিং, তিনটাই হাইড্রোজেল মেটেরিয়াল। হয়তো আপনার কোরের ক্ষেত্রে এরকম আপনার আউটার সারফেস এরকম আপনার বিভিন্ন সেলের সাহায্যে আমরা ইমপ্লিমেন্ট করছি, যেমন আমাদের ফাইবার ব্লাস্ট সেল কিংবা আদার যে সেলগুলো আছে, আমরা ওইগুলো সেলের সাহায্যে আমরা আসলে ইমপ্লিমেন্ট করছি। সেক্ষেত্রে যাতে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভেরিয়েশন হয়, আমরা বোথ লাইক স্টেপ ইন্ডেক্স এবং গ্রেডিয়েন্ট ইন্ডেক্স আমরা ফাইবার তৈরি করছি। এরকম আপনার হাইড্রোজেল ফাইবারের ক্ষেত্রে আমাদের নেক্সট যে প্ল্যান, হাইড্রোজেল ফাইবারের আপনার সারাউন্ডিং এ যে শেল্ডিংটা থাকবে, এটা হয়তো আপনি ম্যাগনেটিক মেটেরিয়াল দ্বারা তৈরি করতে পারেন, যেমন আয়রন দিয়ে আপনি তৈরি করতে পারেন, কিংবা আপনার অন্য মেটেরিয়াল দিয়ে তৈরি করতে পারেন সারাউন্ডিংটা। আর বাকি আপনার সামনের দিকে যে অংশটা থাকবে, টিপটা, এটাতে হয়তো আপনি এরকম স্মল মাইক্রো লেন্স আপনি তৈরি করতে পারেন। তার মানে কি, আপনি হয়তো একটা স্মার্ট আপনি একটা প্রোব কনসিডার করতে পারেন, যে প্রোবটারে আপনি আসলে এটার মধ্যে লেন্স ইমপ্লিমেন্টেড, প্লাস আপনি এটার মধ্যে আপনার সারাউন্ডিং এটা ম্যাগনেটিক মেটেরিয়াল দ্বারা ইমপ্লিমেন্টেড, যেটা আপনি টিউন করতে পারেন, যেটা আপনি হয়তো আপনার বডিতে ম্যাগনেটের সাহায্যে হয়তো আপনার কিংবা যেটা হয়তো আপনার আমি যেটা বলতেছিলাম পিএইচ সেনসিটিভ, আপনি হয়তো বিভিন্ন পিএইচ ভ্যালুর উপর ভিত্তি করে ফোকাল পয়েন্ট গুলো চেঞ্জ হতে পারে, কিংবা আপনার ম্যাগনেটিক মেটেরিয়াল ম্যাগনেটের সাহায্যে হয়তো আপনার এমআরআই মেশিন কিংবা এরকম কোনো কিছুর সাহায্যে হয়তো আপনি এটা আপনার পুরা ফাইবার প্রপারে আপনি মুভ করতে পারেন। এরকম আসলে কাজ আসলে ফিউচারে হয়তো আসবে, যেমন আমাদের মেডিকেল ডায়াগনোসিস এর ক্ষেত্রে ফিউচারে পসিবল, কিন্তু আমাদের এটা এখন পর্যন্ত আসলে আমরা ওইরকম ভাবে ইন্ডাস্ট্রিতে আসলে নিয়ে যাই নাই, কিন্তু ফিউচারে হয়তো আসবে এরকম কাজ আসবে আসলে স্মার্ট প্রুফ
কিংবা স্মার্ট ফাইবার, স্মার্ট লেন্স উইথ দ্য ফাইবার, আপনি হয়তো কোলোনোস্কোপি যদি দেখেন ওই রকম আসলে আছে, কিন্তু বাকি হয়তো আরো স্মার্ট ডিভাইস আসলে আসবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। Thank you very much. Next, Mehnaz Tarannum, please ask the question. Thank you so much for letting me ask the questions. Assalamu alaikum ভাইয়া, আমি মেহনাজ ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স থেকে অনার্স এন্ড মাস্টার্স করে এখন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা এট শার্লটে পিএইচডি করছি, ডিপার্টমেন্ট অফ অপটিক্সে। I had actually two questions. আপনি কি একটু ওই ডিভিডি ব্লেসড সেন্সর স্লাইডটাতে যেতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো অনেক কিছু শো করি নাই, যেমন এই জায়গাতে আমি রেজাল্ট শো করি নাই, কিন্তু এই জাস্ট ধারণা দিচ্ছি। যদি তোমাদের এত আগ্রহ থাকে আমি হয়তো রেজাল্টের দিক দিয়ে আমি যাইতে পারি। তোমাদের যদি কোয়েশ্চেন করো, বলো। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি খুবই সিলি। আচ্ছা সো এখানে হচ্ছে যেহেতু আমরা জানি যে ডিভিডিতে অলরেডি প্যাটার্ন থাকে, তো আপনি একটা প্লাস্টিক ধরে নিলাম যে একটা প্লাস্টিক সাবস্ট্রেটের উপরে আপনি হচ্ছে গোল্ডের একটা কোটিং তৈরি করেছেন এখানে, রাইট? তো রাইট। এমনটা কি হয়? মোস্ট প্রবাবলি হয়, বাট আমি আসলে সেন্সর বেসড কাজ করি না, তো আমার আইডিয়া খুবই কম। আম এটা কি সম্ভব কোনোভাবে যে কলয়েডাল গোল্ড দিয়ে একটা প্লেন সারফেসের উপরে হচ্ছে প্যাটার্ন তৈরি করা? সম্ভব সম্ভব। যেমন আসলে এটা ইম্পসিবল না, কারণ হইতেছে আমার এই যেমন আপনার গোল্ড ন্যানো পার্টিকেল কিংবা ওইগুলাও কিন্তু আপনার বিভিন্ন এগুলো কিন্তু আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন কেমিস্ট্রি তো আপনার পিএইচ এর উপর নির্ভর করে। তারপর আপনার বিভিন্ন প্যাটার্ন আসলে তৈরি করা সম্ভব, মানে আপনার উইদাউট গোয়িং এনি ন্যানো ফেব্রিকেশন ছাড়াও সম্ভব। ইভেন আপনার যেমন আমার কলিগ বলতেছিল যে আমরা পিডিএমএস এর উপর এরকম আপনার পিডিএমএস স্ট্রাকচারের উপরেও আপনার ইচ্ছা করে আপনি যদি এটা সাধারণত হইতেছে আপনার আপনি যদি এরকম হাইড্রোফিলিক কিংবা হাইড্রোফোবিক প্রপার্টি গুলো আপনি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি এরকম ন্যানো স্ট্রাকচার তৈরি করা সম্ভব ইভেন পিডিএমএস এর মধ্যে। আর যদি আপনি গোল্ড ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে কনসিডার করেন যে আপনার গোল্ড ক্লোরাইড, আপনি যদি ইভেন গ্লাস স্লাইডে আসলে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে, কেমিস্ট্রি অ্যাপ্লাই করে আপনার মডিফিকেশন করে আপনি আসলে ন্যানো স্ট্রাকচার তৈরি করা সম্ভব। এই ধরনের কাজ কি অলরেডি আপনাদের ল্যাবে হয়েছে যে আমাদের ল্যাবে ট্রাই আসলে করেছে আগে? হ্যাঁ, আমাদের ল্যাবে আসলে আমার যে আগে কেমিস্ট আমার এক কলিগ ছিল, ও পোস্ট ডক্টরাল স্কলার ছিল, ও আসলে চলে গেছে, কিন্তু বাকি ও যেটা কাজ করছে ও হইতেছে গোল্ড ন্যানো পার্টিকেল তৈরি করতো। এবং ওই গোল্ড ন্যানো পার্টিকেল গুলা যেমন আমাদের ক্ষেত্রে আমরা আবার ওই মাইক্রো ড্রপলেট তৈরি করতেছি। যেমন আমি আসলে এই কাজও পাবলিশ হয় নাই, যে এই জায়গাতে আপনার ওই আমরা বিভিন্ন মাইক্রো ড্রপলেট তৈরি করছি গোল্ড ন্যানো পার্টিকেলের সাহায্যে, ঠিক আছে? যেমন আপনার হাইড্রোজেল মাইক্রো ড্রপলেট, তার মানে আপনার এটা মাইক্রন স্কেলের এইরকম আপনি এটা কনসিডার করতে পারেন তো সিরিজ। তো এরকম আপনার এই জায়গাতে আপনার এরকম আপনার ইলেকট্রিসিটি এবং ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজ ফ্রিকোয়েন্সি আপনি অ্যাপ্লাই করে আপনাকে ড্রপলেট গুলো আপনার আসলে এরকম ড্রপলেট গুলো আমরা মডিফাই করতে পারি। আর বাকি আপনার এই জায়গাতে আপনি কি মেটেরিয়াল দিতেছেন, আমরা এরকম 2-3টা মেটেরিয়াল আমরা কম্বাইন করতে পারি। আপনার এটা আমি বলতেছি, আমি সেটা বলতেছি না। সেক্ষেত্রে আপনার যে ড্রপলেট গুলো আসবে, যেমন আমরা ড্রপলেট কনসিডার করতেছি এরকম হাইব্রিড ড্রপলেট আমরা তৈরি করতেছি। তার মানে আপনার হাইড্রোজেল থাকবে, সারাউন্ডিং এ এরকম গোল্ড ন্যানো পার্টিকেল থাকবে, আপনি 2-3টা লেয়ার তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসগুলা যেমন আপনার এমন হইতে পারে যে আপনার এইগুলা আপনার ওই থেরাপি ক্ষেত্রে ইউজ করতে পারেন, যে আপনার একটা নির্দিষ্ট যেমন আপনার পার্টিকুলার ড্রাগ রেসপন্সের জন্য, যেমন আপনার যেমন আপনি হয়তো আপনার কোনো একটা টিউমার আপনার গ্রো করছে, আপনার একটা নির্দিষ্ট ওই সারাউন্ডিং এ একটা নির্দিষ্ট পিএইচ আছে, সেক্ষেত্রে আমরা যদি এরকম আমাদের যে মাইক্রো ড্রপলেট গুলো আপনার শরীরে ইনজেক্ট করি, কিংবা মনে করেন আপনার যদি আপনি চিন্তা করেন যে ইঁদুরের ক্ষেত্রে আমরা ইনজেক্ট করি, সেক্ষেত্রে ও সারা শরীরে যাবে এবং যে জায়গাতে আসলে টিউমার আছে ওই টিউমারে ওই পিএইচ লেভেলের জন্য তার যে আবরণী আছে ওই আবরণীতে আসলে সে হইতেছে আপনার যেমন যেহেতু এটা হাইড্রোজেল, এটা বায়োকম্পাটিবল, এবং যেহেতু এটার মধ্যে আমার আপনার যে কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে আমাদের গোল্ড কিংবা মনে করেন আপনার কার্বন জাতীয় কোনো মেটেরিয়াল দিতে পারেন, সেক্ষেত্রে আমরা যেমন আল্ট্রাসাউন্ড আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার শরীরে ওই টিউমার আছে কিনা, টিউমারের সাইজ কত, কিংবা আপনার ড্রাগ ডেলিভারি দিতে পারেন কিনা, ওই জায়গাতে আপনার একটা পার্টিকুলার ড্রাগও আপনার ইমপ্লিমেন্ট করতে পারেন, যাতে ওই পিএইচ এ যাওয়ার পরে ওই ড্রাগটা আসলে রিলিজ হবে।
এরকম আসলে অ্যাপ্লিকেশন মানে কাজ চলতেছে এবং ফিউচারে হয়তো আরো আসবে আপনার। তো আপনি চিন্তা করতে পারেন ওইরকম যে আপনি যদি গোল্ড ন্যানো পার্টিকেল চিন্তা করেন, শুধু গোল্ড ন্যানো পার্টিকেল আপনি যদি সার্চ দেন তাহলে 1000 অফ পেপার পাবেন, কিন্তু শুধু Yeah, yeah, yeah. শুধু গোল্ড ন্যানো পার্টিকেল দিয়ে আসলে ভালো রিসার্চ সম্ভব না। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে হবে যে আপনি আসলে গোল্ড ন্যানো পার্টিকেল যেমন ইভেন আপনার কোভিড এর জন্য, ঠিক আছে, আপনি আপনি চিন্তা করতে পারেন যে আপনি ড্রাগ কোভিড এর জন্য আপনি চিন্তা করতে পারেন যে কোভিড এর ক্ষেত্রে এরকম আপনার পেশেন্টের ক্ষেত্রে এরকম ড্রাগ রেসপন্স কোনো কিছু পাওয়া যায় কিনা, কিংবা আপনার বায়োসেন্সিং ইভেন আপনার গোল্ড এসিএস ন্যানোতে আসছে গোল্ড ন্যানো পার্টিকেলের সাহায্যে আসলে কোভিড ডিটেকশন, যেমন কোলারেডাল গোল্ড ন্যানো পার্টিকেল তার আসলে বিভিন্ন ওর যেহেতু আপনার যখন ইয়াও করে ওদের স্ট্রাকচারাল কালার চেঞ্জ হয়, যেমন বিভিন্ন ইয়ার উপর ভিত্তি করে এর স্ট্রাকচার গুলো যখন আপনার কোলাইড করে তখন এগুলো আসলে বিভিন্ন ওদের কালার গুলো চেঞ্জ হয়। এবং এটা যদি Yeah, আপনার হ্যাঁ, যে আপনি যদি এরকম ভাবে ফাংশনালাইজ করতে পারেন আসলে গোল্ড ন্যানো পার্টিকেল রে, আপনি এরকম আসতে পারে কোভিড আসতে পারে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে হয়তো যদি আপনার কালার চেঞ্জ হয় আপনি কোভিড ডায়াগনোসিসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। okay, thank you. আমি আসলে নিজে গোল্ড ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করি, এজন্য আমার কোয়েশ্চেন গোল্ড ন্যানো পার্টিকেল আচ্ছা, বেস ছিল। না আপনার সম্ভব, কিন্তু আপনার এই যে নোবেল অ্যাপ্লিকেশনে আসতে হবে, শুধু গোল্ড ন্যানো পার্টিকেল সম্ভব না। আপনার কমপ্লেক্স স্ট্রাকচার, আপনার কোর শেপ, কিংবা মনে করেন আপনার 3 লেয়ার 4 লেয়ার, আপনি যদি এরকম মনে করেন মাল্টিপল লেয়ারে আপনি যদি মাল্টিপল ড্রাগ আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং এটা যদি আপনার থেরাপিউটিক এজেন্ট হিসেবে কাজ করে, কিংবা এটা যদি আপনার কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে কাজ করে, আপনি যদি বিভিন্ন মেটেরিয়াল ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং এটা যদি আপনার এরকম আপনার কি বলে আপনার যদি আল্ট্রাসাউন্ডের জন্য ইমেজিং এর জন্য ইউজ করতে পারেন কন্ট্রাস্ট এজেন্ট হিসাবে, কিংবা আপনার ড্রাগ রিলিজের জন্য ইউজ করতে পারেন আপনার টিউমার কিংবা আদার ক্যান্সার সেলের জন্য, তখন এটা খুব ভালো অ্যাপ্লিকেশন হিসেবে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কোয়েশ্চেন ছিল, মাইক্রো ন্যানো রোবটের স্লাইডটা যদি একটু যেতে পারেন। আচ্ছা আচ্ছা। সো আমি যেটা দেখে বুঝতে পারছি এখানে সেটা হচ্ছে you have a magnetic nanoparticle and then you coat it with gold. আচ্ছা, এটা আসলে যেমন ম্যাগনেটিক না, যেমন আমরা আসলে এটা ইউজ করছি হচ্ছে সেল বেস, তার মানে আমরা আসলে বায়ো টেমপ্লেটেড, ঠিক আছে, তার মানে Okay. এটা এই যে মানে হইতেছে তুমি এটা গোল্ড ন্যানো পার্টিকেলও ইমপ্লিমেন্ট করতে পারো, কিংবা আমরা আসলে এখানে তিনটা নিকেলও আছে, আমরা আসলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা ইউজ করছি। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করছি যাতে আমরা এটা ম্যাগনেটের সাহায্যে কন্ট্রোল করতে পারি। বাকি আমরা কিছু গোল্ড ক্লোরাইড যেটা আছে এটা আমরা গোল্ডও ইউজ করছি, যাতে আমাদের যেমন গোল্ডের সুবিধা হইতেছে আমাদের ফাংশনালাইজেশনের জন্য সুবিধা। যেমন Yeah. তুমি যদি সিলভার কিংবা তোমার নিকেল কনসিডার করো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কিংবা আয়রন কনসিডার করো, সেক্ষেত্রে ওইগুলাতে ফাংশনালাইজেশন করাটা আসলে কঠিন, সারফেস ফাংশনালাইজেশন। কারণ তুমি যদি ক্যান্সার সেলে বাইন্ড করতে চাও, কিংবা আদার ব্যাকটেরিয়া কিংবা এগুলো বাইন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের সারফেস মডিফিকেশনের প্রয়োজন হয়। আর এই কারণে আসলে আমাদের আউটার সারফেসে এরকম আসলে আমাদের এনে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতে আসলে আমাদের আউটার সারফেসে এরকম আমাদের ক্যাপের মতন গোল্ড কনসিডার করছি। আর বাকি অন্যান্য মেটেরিয়াল আছে আমাদের, আদার ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, যাতে আমরা আসলে এটা ম্যাগনেটের সাহায্যে কন্ট্রোল করতে পারি। তা আসলে এটা দুইটার কম্বিনেশন, ম্যাগনেটিক প্লাস হইতেছে তোমার হইতেছে এরকম গোল্ড সারফেসও আছে। আচ্ছা, তো in your approach, is it possible to control the size of the nanoparticle? Because as far as I understand, for biomedical applications like this, it has to be very uniform, and then you have to make sure that they don't just get away out of your body after injecting them inside your body. আমি আসলে কোশ্চেনটা বুঝতে পারি নাই, আবার মানে কোশ্চেন। লাইক যখন হচ্ছে ন্যানো পার্টিকেল বেসড কোনো ফর্মুলেশন আমাদের বডিতে ইনজেক্ট করা হয়, দেন ওদের তো একটা নির্দিষ্ট একটা সাইজ হচ্ছে মেইনটেইন করা লাগে, যাতে হচ্ছে ইট ডাজন্ট গেট ক্লিয়ারড আউট ফ্রম আওয়ার বডি, রাইট? ইয়েস ইয়েস, অ্যাকচুয়ালি আমরা এটা আসলে আমরা টিউমারের জন্য অ্যাপ্লাই করি নাই। যেমন তুমি হয়তো চিন্তা করতেছো যে আমরা এটা কোনো মানে এনিমেলে আমরা অ্যাপ্লাই করছি কিনা। আমরা আসলে আচ্ছা। এনিমেলে অ্যাপ্লাই এখনো করি নাই এটা, কিন্তু আমাদের আসলে এইরকম না, যেমন আমরা আসলে আরেকটা জিনিস, যেমন আমরা আসলে এনিমেলের ক্ষেত্রে আমরা
কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে আসলে ফটো অ্যাকোস্টিক ইমেজিং এর জন্য ইউজ করতেছি, বাট এই জিনিসটা আসলে আমরা ইউজ করি নাই আসলে। আচ্ছা আচ্ছা আমাদের অন্য আরেকটা প্রজেক্টের ক্ষেত্রে আমরা এরকম ইউজ করতেছি আসলে, বাট এটার ক্ষেত্রে না। এটার ক্ষেত্রে আমরা আসলে এনিমেল আমরা অ্যাপ্লাই করি না এটা। Okay. Okay, thank you so much, Bhaiya. It was very motivating to see someone from our department doing such a great job. It's very inspiring for me as well. I hope we can be in touch in future. থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তোমার কোয়েশ্চেন গুলো খুবই সুন্দর। আমিও আশা করি তুমি হয়তো ফিউচারে অনেক বড় রিসার্চার হবা এবং অনেক ভালো Thank you কিছু so করবা much. দেশের জন্য। Thank you. থ্যাংক ইউ। Thank you. Thank you very much, Mehnaz, for joining us. And next question is from Muntasir Hassan. ওকে, হ্যালো এভরিওয়ান। সো আমার আসলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, প্রথমে আপনাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল যে আপনি বলেছিলেন যে ডিভিডির যে গ্রেটিং থাকে সেই গ্রেটিং এর উপর আসলে এক্সট্রা কোনো কোটিং দেওয়ার দরকার হবে না। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে এইটাতে স্পেসিফিসিটি কিভাবে আসলে এনশিওর করবেন যেটা অ্যাকচুয়ালি করোনা ভাইরাসকেই বাইন্ড করবে? আচ্ছা, আসলে স্পেসিফিসিটির জন্য আমাদের আসলে দরকার হইতেছে যে আমাদের নরমাল যে আসলে আমার ক্ষেত্রে যেমন আমি একই সাথে তিনটা সার্স, মার্স এবং কোভিড এই তিনটা আসলে আমি শো করছি। আমি স্লাইড শো করতে পারি, যেমন আমার হয়তো আমার প্রবলেম নাই, কারণ এটা এখনো পাবলিশ করি না, কিন্তু প্রবলেম নাই আমার। আমরা কি রেকর্ড পজ করব মানে? না রেকর্ড সমস্যা নাই, আমার সমস্যা নাই, কারণ আমি সমস্যা নাই, আমার রেকর্ড হইলেও সমস্যা নাই। যেমন কোভিড এর ক্ষেত্রে আমি শো করি আসলে আমি কি করে, যেমন তিনটা একই সাথে, যেমন সার্স, মার্স এবং হইতেছে সার্স, মার্স এবং এই তিনটারে আমি আসলে কেমনে ইয়া করতেছি আমি শো করি। স্ক্রিন আমার মনে শেয়ার করতে হবে আবার। আচ্ছা, যেমন এটার ক্ষেত্রে আসলে আমাদের মেইন যে প্রবলেমটা, যেমন আমাদের দেখতে হবে যে আমাদের কোভিড এর ক্ষেত্রে যে আমরা যে অ্যান্টিবডিটা ইউজ করতেছি এটা আসলে মার্সের ক্ষেত্রে বাইন্ড করে কিংবা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আসলে বাইন্ড করে কিনা। যদি আমরা এটা শো করতে পারি যে এটা বাইন্ড করে কিংবা করলে তাদের পরিমাণটা খুবই নগণ্য, তখনই আমরা বলতে পারবো যে এটা আসলে স্পেসিফিক। ঠিক আছে, যেমন আমি স্ক্রিন শেয়ার করি আবার। দেখা যাচ্ছে আমার মনে স্ক্রিন আসছে, এটা হ্যাঁ হ্যাঁ এটা আসছে আমার নতুন স্ক্রিন। আপনি মনে হয় ডেস্কটপ শেয়ার করছেন, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে যেমন তুমি এই জায়গাতে দেখতে পাও যে যেমন এটা হইতেছে, এটাও না, যেমন আমার আরেকটা আছে, হ্যাঁ এটা আমার ভালো ইমেজ আছে, কিন্তু আসলে আমি এই ইমেজটা শো করি নাই। আমার এটা যেমন এরকম ইমেজ আসবে এরকম আরো রিয়েল টাইমে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতে, যে এটা শুধু মার্স এবং সার্সের জন্য। অনুরূপ ভাবে এটা আমাদের আসলে তিনটা, যেমন ইনফ্লুয়েঞ্জা, মার্স এবং সার্স। ঠিক আছে, আমরা যখন বিভিন্ন কেমিস্ট্রি ইউজ করি, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কোভিড এর অ্যান্টিবডি। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমাদের আসলে এটা কোনো প্রভাব নাই, কিন্তু মার্সের ক্ষেত্রে এটা বাইন্ড করে, কিন্তু আফটার ওয়াশিং এটার বাইন্ডিং আসলে খুবই কম। ঠিক আছে, বাইন্ড করেই না। কিন্তু সার্সের ক্ষেত্রে আমাদের এটা একটা ভালো পরিমাণ বাইন্ড করে। তার মানে কি, আসলে সে কিন্তু এই অ্যান্টিবডিটা আপনার স্পেসিফাই করতেছে। ঠিক আছে, যে আসলে এটা ইনফ্লুয়েঞ্জা নাকি মার্স নাকি সার্স। ঠিক আছে, সার্স কোভ 2। ঠিক আছে, তার মানে এইটারে বলে আসলে স্পেসিফিসিটি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার সারফেসটা যদি আপনি ফাংশনালাইজেশন করতে পারেন, সেক্ষেত্রে এরকম আপনি শো করতে পারেন যে এটা আসলে ইনফ্লুয়েঞ্জা, সার্স নাকি মার্স। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি সেটাই আর কি ছিল কোয়েশ্চেনটা, যে অ্যাকচুয়ালি ওই সার্ফেসে আসলে আমি যদি অন্য কোনো ভাইরাস স্যাম্পলও দেই সেটাও অ্যাকচুয়ালি বাইন্ড করবে। সো আমি আসলে এনশিওর হব কিভাবে যে এটা অ্যাকচুয়ালি বাইন্ড করার পরে তুমি এই জায়গাতে শো করে, যেমন এটা জায়গাতে এটা বলে তোমার বাইন্ডিং কার্ড। যেমন মনে করো আমার একটা বাইন্ড করলো, সাপোজ আমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি শিফটিং পাইলাম, কিন্তু আফটার ওয়াশিং, এটা হইতেছে ওয়াশিং এর পরে যদি তোমার সেম লেভেলে চলে যায়, তার মানে কি আসলে কি আমার কিন্তু বাইন্ড করতেছে না। কথা বুঝছো? তার মানে যেমন এটার ক্ষেত্রে আমি কিন্তু ইনফ্লুয়েঞ্জা দিছি প্লাস আফটার ওয়াশিং ও দিলাম, সেক্ষেত্রে আমার আসলে বাইন্ড করতেছে না। অনুরূপভাবে মার্সের ক্ষেত্রে আসলে আমার ক্ষেত্রে এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি শিফটিং হয়, কিন্তু আফটার ওয়াশিং এর পরে এটা আসলে সেম লেভেলে চলে আসতেছে, যেটা ঘটনা হইতেছে সার্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইন্ডিং আসতেছে। এটা থেকে তুমি আসলে বুঝতে পারো যে তোমার আসলে এটা স্পেসিফিক কিনা। আচ্ছা, তার মানে আমাদের একটা বাইন্ডিং অ্যান্টিবডি আসলে দরকার হচ্ছে। আমি হয়তো অ্যান্টিবডি লাগতেছে না আর কি এই ক্ষেত্রে। না অ্যান্টিবডি তোমার লাগবে। অবশ্যই লাগবে, হ্যাঁ অ্যান্টিবডি ছাড়া তো তুমি বলতে পারবে না যে আসলে কি আসতেছে। আচ্ছা, আর আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই প্লাজমনিক বায়োসেন্সের ক্ষেত্রে আসলে কোয়ান্টাম
এনহ্যান্স বা কোয়ান্টাম প্রপার্টি গুলা কি কোনোভাবে ইউজ করা পসিবল কিনা? হ্যাঁ, হ্যাঁ, আসলে এটা খুবই ভালো কোয়েশ্চেন। আমি ওইরকম চেষ্টা করতেছি আসলে। মানে তুমি ওই যে মানে কোয়ান্টাম ডট কিংবা তুমি বলতে চাইতেছো যে আমরা কোনো মানে আসলে যেমন এই নরমালি যদি তোমার মাইক্রো আরএনএ কিংবা এগুলার ক্ষেত্রে যেমন ওইগুলা অনেক ছোট, সেক্ষেত্রে তোমার সিগন্যালের এমপ্লিফিকেশনের প্রয়োজন পড়ে। আমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম এমপ্লিফাই ডট গুলো তো হচ্ছে যে ফ্লোরেসেন্স সিগন্যালকে অ্যামপ্লিফাই করে। বাট রাইট, আসলে রাইট। কোয়ান্টাম না, আমি চাচ্ছিলাম যে একেবারে অ্যাকচুয়ালি আমরা যদি কোয়ান্টাম প্রপার্টি গুলো ইউজ করতে পারি কিনা। মানে তুমি মানে লেভেল ফ্রি তুমি আসলে কোনো মানে কোনো ট্যাগ ইউজ করতে চাইতেছো না, হুম, রাইট? হুম। ইয়েস, ইয়েস। আচ্ছা। এই ক্ষেত্রে আসলে আমার ক্ষেত্রে যেটা আমি ইউজ করতে চাচ্ছি, যেমন আমি আসলে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি যে আমি গোল্ড ন্যানো পার্টিকেল কিংবা মনে করো ডিভিডি এর মাঝে আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, ঠিক আছে? যেমন আসলে এরকম যদি হয় যে তুমি আসলে সিগন্যালে আমার যে নর্মাল যে আমি প্লাজমনিক রেসপন্স পাইতেছি, সেক্ষেত্রে আমি ওইটারও আরো আমার সেন্সিটিভিটি হাই করতে পারি কিনা, ঠিক আছে? আমি এরকম চেষ্টা করতেছি আসলে গোল্ড ন্যানো পার্টিকেলের সাহায্যে, যে মানে কোনো লেবেলিং ছাড়া, ঠিক আছে? তা যে আমাদের কোভিড এরকম যেমন তোমার অলরেডি কিন্তু আছে মার্কেটে অ্যাভেলেবল। তুমি যদি কোভিড এর ক্ষেত্রে ওরা অলরেডি ফাংশনালাইজ বিভিন্ন তোমার গোল্ড ন্যানো পার্টিকেল ফাংশনালাইজ তোমার এই ওরা অলরেডি মার্কেটে সেল করতেছে, ঠিক আছে? গোল্ড ন্যানো পার্টিকেল, গোল্ড ক্লোরাইড। তো তুমি যদি এরকম আমি আসলে ওইরকম প্ল্যান করতেছি যে আমি আসলে কোনো কিছু এরকম ডিভিডি সারফেস কিংবা আদার প্লাজমনিকের জন্য, যেমন বর্তমানে আমি আসলে এরকম কিছু একুয়াস্টিকের সাহায্যে আমি কিছু স্ট্রাকচার বানাইতেছি। যেমন আমি আসলে এই জায়গাতে যেমন এই জায়গাতে এটা এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে মডেলিং, যে আমি এরকম কিছু একুয়াস্টিক স্ট্রাকচারও বানাইতেছি, যেগুলো হয়তো তুমি একুয়াস্টিকের সাহায্যে ইমপ্লিমেন্ট করা, এবং এগুলা তুমি হয়তো এই জায়গাতে তুমি গোল্ড কিংবা ন্যানো পার্টিকেল তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। আর সেক্ষেত্রে যদি আমাদের এরকম প্লাজমনিক কিংবা আমরা যদি বিহেভ নিয়ে আসতে পারি সারফেস প্লাজমন, আমার মনে হয় এটা ভালো অ্যাপ্লিকেশন আসতে পারে বায়োসেন্সিং এর জন্য। মানে তোমার গোল্ড ক্লোরাইড কিংবা তোমার ওই কোয়ান্টাম ন্যানো স্ট্রাকচার গুলা, রাইট? আসতে পারে, কিন্তু আমি আসলে ওইরকম আমি কাজ করি নাই, তবে আমার প্ল্যান আছে ওইরকম আমি মানে গোল্ড কিংবা এরকম ন্যানো স্ট্রাকচার দিয়ে আমি আসলে একুয়াস্টিকের সাহায্যে যদি আমি ন্যানো স্ট্রাকচার বানাইতে পারি এবং ওইগুলাতে আমি আসলে বায়োসেন্সিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারি কিনা। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। নেক্সট রেজড হ্যান্ড হচ্ছে গিয়ে ইফাস ইস্তির কাছ থেকে। গুড ইভিনিং স্যার। স্যার আমি হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে হচ্ছে বিএসসি কমপ্লিট করে এই বছর। তো আমি হইতেছে এই বছর হচ্ছে দুইটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস রিলেটেড পাবলিকেশন হচ্ছে করি আর কি, এফএম বেসড অ্যানালাইসিস, ফটোনিক ক্রিস্টাল ফাইবার বেসড প্লাজমনিক সেন্সরের উপর। তো বেসিক্যালি হচ্ছে আমার মানে সেন্সর রেসপন্স কিরকম হয় আইডিয়া আছে, সবই ঠিক আছে, বাট আপনি একটু আগে যে বলেছিলেন যে অ্যান্টিবডি অ্যান্টিজেন বাইন্ডিং টেস্টের যে ব্যাপারটা, এটা যেটা হচ্ছে আমাদের যে লোকাল যে কোম্পানি হচ্ছে গ্লো বায়োটেক, তারাও হইতেছে এই টেকনোলজিটা ইউজ করতেছে বেসিক্যালি হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন বাইন্ড হচ্ছে কি হচ্ছে না এটা নির্ণয় করার জন্য। এখন আমি যেহেতু হইতেছে নিউমেরিক্যাল কাজ করেছি, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল কাজের সাথে পরিচিত একদমই না, তো প্র্যাকটিক্যাল কাজ করার কোনো উপায়ও নাই। বাট আমার কিছু কোয়েশ্চেন ছিল, এর মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে প্লাজমনিক ফিল্ম সারফেস, যেটা প্লাজমনিক ফিল্ম সারফেসের উপরে যে হচ্ছে লোকাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা নর্মালি ক্রিয়েট হয়, ওই লোকাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকেই তো সেন্স করে বেসিক্যালি হচ্ছে আমার সেন্সর রেসপন্স পাওয়া যায়। এখন এই লোকাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আমি যে দুইটা পাবলিকেশন করি, ওইটার মধ্যে হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে আমার সেন্সিং রেঞ্জ হচ্ছে 1.15 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেতরে যদি হচ্ছে আমার কোনো প্রোটিন স্যাম্পল থাকে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই রেঞ্জের মধ্যে পড়ে, আবার আমার অন্য কোনো হয়তোবা কোনো ভাইরাসের হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন বাইন্ডিং করার পরেও ধরনের কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু পাওয়া যায় যেটা এই রেঞ্জের মধ্যে পড়ে, আমি কি হচ্ছে ওই একই স্ট্রাকচার দিয়ে কি আমি হচ্ছে এই একাধিক এই মানে অ্যানালাইট ডিটেকশন, মানে প্রোটিনের জন্য হইতেছে আবার কোনো ভাইরাস স্যাম্পল বলেন, যে কোনো কি মানে যে কোনো অ্যানালাইট কি হচ্ছে ডিটেকশন পসিবল ইন টার্মস অফ মানে প্র্যাকটিক্যালি করার কি মানে অ্যানালাইসিস করার জন্য স্যার? আচ্ছা, আসলে এটা খুবই ভালো কোয়েশ্চেন। আমাদের মানে আমরা যে বাংলাদেশের জন্য আসলে আমরা যেগুলো নিউমেরিক্যাল ইউজ করি, যে আমরা আসলে বায়োসেন্সিং এর জন্য ইউজ করি, মেইনলি আমরা যেটা শো করি এটা হচ্ছে বাল্ক সেন্সিং। বাল্ক সেন্সিং মানে আমরা আসলে মানে সারাউন্ডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভেরি করে কিনা, তার উপর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি শিফট হয় কিনা, ওইটা আসলে আমরা সেন্স করি। যে বাল্ক সেন্সিং এর ক্ষেত্রে যে মেইন প্রবলেম আমি বলবো এটা, যে আমরা আসলে মানে
আপনার সেপারেশন কিংবা আইডেন্টিফাই করাগুলো কঠিন। যেমন আপনি যেটা বলতেছিলেন যে আপনার যদি একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রেঞ্জ আপনি ইউজ করতেছেন, দেখা যায় বিভিন্ন বায়োলজিক্যাল মেটেরিয়াল গুলা তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সিমিলার আসতে পারে, ঠিক আছে। সাধারণত বেরি করে, যেমন আপনার 1.3 থেকে সাধারণত 1.4 1.52 পর্যন্ত বেরি করে, ঠিক আছে। আপনার বিভিন্ন 1.4 আসতে পারে, একটা অ্যান্টিবডির কিংবা প্রোটিনের আপনার 1.42 আসতে পারে। বিভিন্ন অ্যান্টিবডির আপনার প্রায় কাছাকাছি আপনার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যেমন এটা আসলে যদি বাল্ক সেন্সিং করেন, সেক্ষেত্রে আপনার আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল মানে আইডেন্টিফাই করা। এই কারণে আসলে আমাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা আসলে এরকম সারফেস সেন্সিটিভিটি করি, কারণ সারফেস সেন্সিটিভিটি দ্বারা আপনি আসলে স্পেসিফাই করে দিতেছেন যে আপনি জানেন যে আমি এই কেমিস্ট্রিটা ইউজ করছি, এই অ্যান্টিবডিটা আমি ইউজ করছি, সুতরাং এর স্পেসিফিক আমার এই প্রোটিনটা আমার বাইন্ড করবে। আমার সারফেসে যদি এই প্রোটিনটা থাকে, যেমন আপনি যদি কোভিড এর ক্ষেত্রে চিন্তা করেন যে আমার সারফেসে আমি জানি যে সারফেসে এই স্পাইক প্রোটিনটা আছে, সারফেসে এই গ্লাইকোপ্রোটিনটা আছে, সেক্ষেত্রে আমি যদি সারফেসে ফাংশনালাইজেশন করি, তাহলে আমার কেমন মতো স্পেসিফিক ওই প্রোটিনটা আমার বাইন্ড করবে। কিন্তু আপনি যখন মডেলিং দিতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে সম্ভব না, কারণ মডেলিং এর ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো আপনি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আপনি বাইরে শো করতে পারেন এজ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কিন্তু ইভেন আপনার সিমিলার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসতে পারে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি ক্ষেত্রে মডেলিং এর ক্ষেত্রে আসলে একটু এটা কমপ্লেক্স। আপনি হয়তো নর্মালি আপনি বলতে পারেন, যেমন আপনার কিছু পেপার যেমন সাজিত পাবলিশ করছে অফিস এক্সপ্রেস, আমি দেখছি ওইটা পেপারটা পড়ছি, কিংবা বাংলাদেশ থেকে যারা পাবলিশ করে আমি আসলে পড়ি, আমি নিজে থেকেও পড়ি। আমার যেটা মনে হয় যে ঠিক আছে আপনি দিতে পারেন, হ্যাঁ আপনি বলতে পারেন যে ঠিক আছে আমরা জানি যে অ্যান্টিবডির ক্ষেত্রে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আপনি রেফারেন্স পেপার দিতে পারেন, দিয়ে আপনি হয়তো মডেলিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভিন্ন ভিন্ন অ্যান্টিবডি কিংবা প্রোটিনের জন্য এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং তারা যদি এরকম আসে সেক্ষেত্রে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুলো শিফট হইতেছে, এবং এর উপর আপনি ডিসাইড করতে পারেন যে হ্যাঁ আমি আসলে অ্যান্টিবডি কিংবা প্রোটিন আসলে আমি ডিটেক্ট করতেছি। কিন্তু প্র্যাকটিক্যালি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাইরাস কিংবা ভিন্ন ভিন্ন অ্যান্টিবডি তারা আপনার ওই সিমিলার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভেরিয়েশন গুলো আসলে খুবই কম, ঠিক আছে। যেমন আমরা যেমন আমাদের ল্যাবে যেমন আমরা যখন রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে আমরা যখন এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো মেজার করি, আসলে তাদের ভেরিয়েশন গুলো কিন্তু আসলে খুবই কম, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশনের উপর ভেরি করে, হ্যাঁ আপনি কিন্তু সিমুলেশনের ক্ষেত্রে কিন্তু আপনার কনসেন্ট্রেশন দিতে পারবেন না, ঠিক আছে। আপনি কি কনসেন্ট্রেশন দিতে পারবেন না। ইভেন আপনি যদি কনসিডার করেন যে আপনার গ্লিসারলের ক্ষেত্রে কিংবা আপনার গ্লুকোজের ক্ষেত্রে, সিম্পল গ্লুকোজের ক্ষেত্রেও আপনি যদি তাদের কনসেন্ট্রেশন ভেরি করেন, তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো ভেরি করবে, ঠিক আছে। তা আপনি কিন্তু সিমুলেশনের ক্ষেত্রে কিন্তু আপনি এই কনসেন্ট্রেশন দিতে পারবেন না, ঠিক আছে। আপনি হয়তো দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 10%, 20%, 70% গ্লিসারলের জন্য এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই রেঞ্জে ভেরি করতেছে, আপনি মেজার করতে পারবেন, ঠিক আছে। এটা আসলে মানে সিমুলেশনের ক্ষেত্রে একটু কঠিন। হয়তো আপনার আরো ফিউচারে হয়তো স্মার্ট সিমুলেশন আসবে, যেগুলো হয়তো আমাদের রিয়েল at the same time মানে কেমিস্ট্রি প্লাস অপটিক্স দুইটারে কম্বিনেশন করবে। তার মানে কি আপনারা যদি এরকম মডেলিং করতে পারেন যেটা আসলে কেমিক্যাল এনভায়রনমেন্টও তৈরি করতে পারবে, ঠিক আছে। আপনি কেমিক্যাল এনভায়রনমেন্ট গুলো দিতে পারেন, সাথে আপনার হয়তো অপটিক্যাল রেসপন্সটাও তৈরি করতে পারেন। যেমন আমাদের অলরেডি আছে, যেমন আপনি হয়তো ইলেকট্রিক্যাল থার্মাল কিংবা অপটিক্যাল কম্বিনেশন করতে পারেন। আপনি মডেলিং এর ক্ষেত্রে দেওয়া যায় যে থার্মাল মডেল কিংবা মনে করেন আপনি অপটিক্যাল মডেল কম্বাইন করতে পারেন কিংবা ইলেকট্রিক্যাল মডেল কম্বাইন করতে পারেন। তার মানে কি আপনি হয়তো কারেন্ট ভোল্টেজ দিতেছেন, ঠিক আছে, আইবি কার্ভ চেঞ্জ হইতেছে, তার উপর ভিত্তি করে আপনি হয়তো মানে স্পেসিং চেঞ্জ হইতে, সেক্ষেত্রে হয়তো আপনি অপটিক্যাল রেসপন্সও দেখতে পারেন। তার মানে কি আপনি আসলে হাইব্রিড করতেছেন। তো অনুরূপভাবে আপনার বায়োসেন্সিং এর ক্ষেত্রে হয়তো এরকম আসবে ফিউচারে, যেগুলো হয়তো মডেলিং গুলো হাইব্রিড হবে। তার মানে কি আপনি বিভিন্ন এনভায়রনমেন্ট গুলো আসলে দিতে পারবেন, কেমিস্ট্রি দিতে পারবেন, অপটিক্সও আপনি দেখতে পারবেন, সাথে আপনি যদি ইলেকট্রিক্যাল থাকে হয়তো আপনি ইলেকট্রিক্যালও দিতে পারবেন। তার মানে আপনার মাল্টিপল প্রপার্টি আসলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মডেলিং এর ক্ষেত্রে। ফিউচারে হয়তো আসবে এরকম। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাই এমনিতে মাল্টিফিজিক্স মডেলিং যেটা বললেন যে কেমিস্ট্রি অপটিক্স মিলানো, এটা কি কোনো গ্রুপ মানে কাজ করছে আপনার জানা মতে? এগুলো আসলে যেমন আমাদের ক্ষেত্রে যে জিনিসটা আসলে আমাদের দুই রকম হয়। যারা মনে করো ইঞ্জিনিয়ার, তাদের আসলে যেমন আমাদের ক্ষেত্রে যেমন আমরা যারা ইঞ্জিনিয়ার আমাদের কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কম, আবার আমাদের ক্ষেত্রে বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কম, আবার যারা বায়োলজিক্যাল তাদের ক্ষেত্রে আমাদের এরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার। এই কারণে আসলে বর্তমানে যেমন আমাদের এই যে মেডিকেল স্কুল কিংবা যত তোমার হার্ভার্ড কিংবা এমআইটি কিংবা ওদের মেডিকেল স্কুলগুলোতে কেবলমাত্র যে মেডিকেল স্টুডেন্ট তা না, কিন্তু যেমন আমার সাথে আমার কলিগ ও মেডিকেলের, ঠিক আছে, ও নিউরোলজিস্ট, বাকি ও ডক্টর এমডি,
বাকি আমার ক্ষেত্রে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, অনুরূপভাবে কেউ কেমিস্ট, কেউ বায়োলজিস্ট, ঠিক আছে? এগুলো আসলে কম্বিনেশন বর্তমানে চলতেছে। যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এরকম কালচার নাই যে আমাদের একই ল্যাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, কিন্তু এটা আসলে চলতেছে। যেমন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের একই ল্যাবে, আসলে আমাদের ল্যাবেই যেমন আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকের প্রয়োজন পড়ে। কারণ যেমন একটা খাবারের ক্ষেত্রে যেমন আমরা যেমন 5 মিশালি সবজি তৈরি করি, তার মানে কি আমাদের সবজির যত প্রকার হবে তার টেস্টটা কিন্তু ভিন্ন হয়, ঠিক আছে? কারণ প্রত্যেকে তার কন্ট্রিবিউট করতে পারে তার নিজ অবস্থান থেকে। তো অনুরূপভাবে আমাদের মডেলিং এর ক্ষেত্রেও এটা এখনো শুরু হয় নাই, হয়তো ফিউচারে আসবে। যেমন আমাদের হয়তো বর্তমানে কিছু আছে মাল্টিফিজিক্স, তুমি যেটা বলতেছিলে সাজিদ, কনসোলের ক্ষেত্রে হয়তো আমাদের ইলেকট্রিক্যাল, অপটিক্যাল, থার্মাল প্রপার্টি গুলো কম্বাইন করতেছি, কিন্তু হয়তো ফিউচারে আসবে হয়তো কেমিস্ট্রি কিংবা বায়োলজিক্যাল প্রপার্টি গুলো হয়তো আমরা কম্বাইন করব, ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো আমাদের রিয়েল সিনারিও, যেমন আমাদের আমি একটা আসলে টক দেখতেছিলাম, যেমন আমাদের নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? যেমন নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন আমাদের এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের, কিন্তু সেম নিউরাল নেটওয়ার্ক গুলা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক গুলো ইউজ করতেছে বায়োলজিক্যালের ক্ষেত্রে। যেমন তুমি হয়তো বায়োলজিক্যাল রিয়ার ডিজিজ, যেমন সেল টু সেল কমিউনিকেশন, তারা যদি সেল টু সেল এরকম তাদের যে ইনফরমেশন ট্রান্সফার করে, অনুরূপভাবে নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করে তারা বর্তমানে কি কন্ডিশন, ফিউচারে কি কন্ডিশন আসতেছে, এটা আসলে মেডিসিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছে। ওই রকম আসলে ফিউচারে আসবে যে আসলে আমাদের সবগুলা সাবজেক্ট আসলে কম্বাইন হয়ে যাবে। কারণ এগুলো কিন্তু প্রত্যেক আসলে রিলেটেড, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলো, আসলে সবগুলা সাবজেক্ট একটার সাথে আরেকটা রিলেটেড। কম্পিউটার সায়েন্স রিলেটেড, যেমন কম্পিউটার সায়েন্সের পিপলও আসতেছে আসলে মেডিকেল স্কুলে। তার মানে আসলে এটা আসলে ফিউচারে আসবে, এরকম ফিল্ড আসবে যেগুলো আসলে হাইব্রিড হবে, ঠিক আছে? এসটিএম মানে টাইপ, মানে সবকিছু কম্বিনেশন থাকবে একটা। না, ডেফিনিটলি এই মানে আমাদেরও আসলে কোলাবোরেশনের কালচার বাড়াতে হবে বাংলাদেশে, এটাই মানে। হ্যাঁ, মানে আমাদের আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে কোলাবোরেশন করতে হবে। যেমন আমাদেরকে তো আমরা পেপার পাবলিশ করি কেউ আমাদের সাপোজ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে যদি আমরা এরকম কোলাবোরেশন করতে পারি, যেমন আমাদের বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে কিংবা মেডিকেল স্কুলের সাথে কিংবা আমাদের যারা ডাক্তার আছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা পাবলিকেশন, তারা কিন্তু হিউম্যান নিয়ে কাজ করে, কিন্তু তারা জানে এই মেডিসিনটা এটা কাজ করে, ঠিক আছে? কিন্তু তাদের ক্ষেত্রে টেকনোলজিক্যাল নলেজ গুলো কম। সেক্ষেত্রে আমরা যদি এরকম কম্বাইন করতে পারি, সেক্ষেত্রে হয়তো খুব ভালো বেনিফিট, মানে আসলে সবাই উপকৃত হবে। ডেফিনেটলি হ্যাঁ। সো আমরা আরো হোপফুলি ডিসকাস করবো এটা নিয়ে। আমাদের নেক্সট রেইজ হ্যান্ড হচ্ছে ডক্টর কাজী হানিয়াম মারিয়া কাছ থেকে। আপনার প্রশ্ন যদি করেন। থ্যাংক ইউ ডক্টর সাজিদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। হ্যালো রাজীব। হাই আপু, ভালো আছেন? হ্যাঁ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, অনেকদিন পর তোমার প্রেজেন্টেশন, আমি খুবই দুঃখিত, আমি প্রথম দিকের প্রেজেন্টেশনটা আমি আসলে শুনতে পাইনি, আরেকটা ওয়েবিনারে ছিলাম তো। কিন্তু যখন থেকে তুমি আলোচনা শুরু করছো স্টুডেন্টদের সাথে, তখন আমি জয়েন করে ফেলছি আর কি। তো এখানে আমি বেশ কয়েকটা জিনিস দেখলাম এবং আমার মনের যা প্রশ্ন ছিল তুমি অলরেডি আর কি অ্যান্সার দিতেই আসছো। তোমার প্রেজেন্টেশন মোটামুটি অনেকটা কনভারসেশনের মতো, খুবই ইজি গোয়িং ছিল। আচ্ছা, এখন যেটা আমি প্রশ্ন করব যে এই যে এখন যে স্লাইডটা দেখা যাচ্ছে, এটার এই পাশে লেফট সাইড রাইট সাইডে আর কি যে স্কিমেটিকটা তুমি দেখাচ্ছ আর কি। আচ্ছা, লেফট সাইডে, আচ্ছা, এটা আসলে লেটারাল ফ্লো। আমি আসলে এটা নিয়ে আমাদের ল্যাবে কাজ হইতেছে। যেমন আমাদের এরকম আপনার ওই বর্তমানে যে আপনার ওই যে বাংলাদেশে আপনার ওই কোভিড ডায়াগনোসিস যেটা আপনার বাংলাদেশে করছিল, ওরা আসলে এই সিমিলার প্রিন্সিপাল ইউজ করতেছে, যে আমরা এইরকম স্যাম্পল প্যাড, তারপর আপনার এরকম কনজুগেট প্যাড, টেস্ট লাইন কিংবা কন্ট্রোল লাইন। এটা আসলে কিন্তু আপনার এই পেপার বেস এসে অলরেডি পেপারে মানে মার্কেটে অ্যাভেলেবল আছে। বাকি অনেক ল্যাবে আসলে কাজ করতেছে। যেমন অনেক ক্ষেত্রে আবার যেমন এইটার ক্ষেত্রে আবার অনেকে আছে, যেমন হইতেছে আপনার সেন্সিটিভিটি কিংবা আপনার এই মাল্টিপ্লেক্সিং প্রপার্টি গুলো নিয়ে আসতেছে, যে এটা হইতেছে ল্যাটারাল ফ্লো একটা ডিভাইস। অনুরূপভাবে বর্তমানে আরেকটা জিনিস হইতেছে আপনার ভার্টিক্যাল ফ্লো। ল্যাটারাল ফ্লোর ক্ষেত্রে যেমন আমাদের এটা আসলে কাজ করে হইতেছে আপনার ক্যাপিলারি ফ্লোর সাহায্যে, ক্যাপিলারি অ্যাকশনের সাহায্যে। তার মানে কি আপনার এই জায়গাতে অনেক ফাইবারের মতন আছে, আপনি যদি এই জায়গাতে আপনি ইউজ করেন, এটা আসলে অ্যাবজর্ব হয়ে আলটিমেটলি অ্যাবজর্পশন প্যাড পর্যন্ত রান করে।
আর এই জায়গাতে আমরা বিভিন্ন এরকম টেস্ট লাইন আপনার বিভিন্ন এটা বলে আপনার বিভিন্ন ক্যাপচার অ্যান্টিবডি এবং ডিটেকশন অ্যান্টিবডি আমরা ইউজ করি। যেমন এই জায়গাতে ক্যাপচার অ্যান্টিবডি কোভিড এর ক্ষেত্রে আপনি এক ধরনের ক্যাপচার অ্যান্টিবডি ইউজ করতে হবে, আবার যেটা আপনার হয়তো আবার ডিটেকশন অ্যান্টিবডি ইউজ করতে হবে। আর আমাদের সারফেসে যেমন অ্যান্টিজেন, আপনার অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারবেন। আবার অনুরূপভাবে আপনি যদি এরকম আপনি যেমন আমাদের ক্ষেত্রে আমরা আবার ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ইউজ করতেছি, আপনি রিয়েল ভাইরাস ইউজ করতে পারেন, কারণ রিয়েল ভাইরাস আবার অ্যাপ্লিকেশনের জন্য আপনার আপনি জানেন যে BSL 3+ লাগে, মানে বায়োসেফটি লেভেল 3 লাগে। তা আমাদের স্ট্যানফোর্ডে আছে, আমার হইতেছে আপনার BSL 2 পর্যন্ত আমি ট্রেন, 2+ পর্যন্ত আমি ট্রেন। আমার ক্ষেত্রে যেটা করি, আমি BSL 1 এ ইভেন আপনি যদি ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস হয় সেক্ষেত্রে আপনি BSL 1 এ কাজ করতে পারেন। তার মানে আপনি হয়তো নর্মাল টেবিলের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা এই সিমিলার স্ট্রাকচার আমরা আসলে কোভিড এর জন্য ইউজ করতেছি। সিমিলার স্ট্রাকচার স্যাম্পল প্যাড সিমিলার স্ট্রাকচার আমরা কোভিড এর জন্য ইউজ করতেছি। আর অনুরূপভাবে ভার্টিক্যাল ফ্লোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার হইতেছে এটার কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশন গুলো আসলে আমরা ভার্টিক্যাল ফ্লো সাহায্যে আমরা দূর করতে পারি। আর সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন পড়ে, এটাতে ক্যাপিলারি অ্যাকশন নাই। কিন্তু এক্ষেত্রে আপনার হয়তো মাল্টিপল ডিরেকশন সম্ভব। আপনি এরকম মাইক্রো এরিয়া আপনি কনসিডার করতে পারেন। বিভিন্ন আপনি হয়তো এক সাইডে আপনার এরকম আপনি হয়তো সার্স মার্স আপনি হয়তো এরকম অথবা আপনার আদার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অথবা অন্য কিছু আপনি একই সাথে করতে পারেন। একই সাথে আপনি এরকম বিভিন্ন ডট গুলার আপনি ইন্টেন্সিটি এগুলো আসলে যেমন কালার ভেরিয়েশন এগুলো কিন্তু আপনার ইয়েস ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন লেটার ফ্লো গুলো হইতেছে ইয়েস অথবা নো, ঠিক আছে? এগুলো আসলে মানে কোয়ান্টিটেটিভ রেজাল্ট শো করে, কোয়ান্টিটেটিভ রেজাল্টের জন্য আপনার আবার অপটিক্যাল সেটআপ করতে হয়। যেমন আপনি যদি না, এটা তোমরা কি এক্সপেরিমেন্ট করছো ল্যাবের মধ্যে? এটা থিওরিটিক্যাল টোটাল মডেল। হ্যাঁ, না এটা আসলে নরমাল জাস্ট একটা, এটা আমি আসলে এটা হইতেছে একটা রিভিউ পেপার আমরা যেটা পাবলিশ করছি অ্যাডভান্স, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ল্যাবে কাজ হইতেছে আসলে, আমি ওইটাতে কাজ করতেছি এই লেটার ফ্লো নিয়ে। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আপনার এটা এই সেম হইতেছে আপনার এই নরমাল যে আছে আমাদের এইগুলা খরচ খুবই কম পড়ে। যদি আপনি যদি একসাথে কিনে নেন, যেমন প্যাড গুলো যদি আপনি কিনে নেন, এই আপনার স্যাম্পল প্যাড কনজুগেট প্যাড গুলো কিনে নেন, মেইন প্রবলেম যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমাদের এই জায়গাতে হয়তো আমরা ইচ্ছা করলে আমরা অ্যান্টিবডি প্রোটিন গুলা কিনতে পারি এবং অ্যাভেলেবল আসলে দ্রুত আমরা কিনলে অর্ডার দিলে হয়তো আমরা 7 দিনের ভিতর পেয়ে যাই। যেমন এই জায়গাতে আপনার যে অ্যান্টিবডি বাংলাদেশের ক্ষেত্রে একটু কঠিন, যেমন ওরা আমি জানি না, কিন্তু ওরা হয়তো চায়না থেকে নিয়ে গেছে ওইগুলা, হয়তো চায়নাতে এগুলো আপনি হয়তো চায়না থেকে এই প্যাড গুলো ওরা হয়তো কিনে নিয়ে গেছে, কিংবা অ্যান্টিবডি প্রোটিন গুলো কিনে নিয়ে গেছে মানে বাইরে থেকে। বাকি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব, বাংলাদেশে যেটা করতেছে আসলে, এবং এটা খরচ আসলে খুবই কম পড়ে। আমি একটা আইডিয়া একটু শেয়ার করতে যাচ্ছি, প্লাস তুমি যদি আমাদের কিছু আইডিয়া দাও। এটা হচ্ছে যে এত অ্যাডভান্স রিসার্চ আমরা এখনো যাই নাই আর কি, আমার ল্যাবে তো নাই, কিন্তু রিসেন্টলি আমি যেটা স্টার্ট করলাম আর কি গ্যাস সেন্সিং এর উপরে আর কি, এই ট্রানজিশন মেটাল ডাইচালকোজেনেটকে এক্সফোলিয়েশন করে নিয়েছি আর কি আমরা। এক্সফোলিয়েশন করে ন্যানো পার্টিকেল তৈরি করা হয়েছে, এবং আর কি ন্যানো লেয়ার বলতে পারো এটাকে আর কি, সিঙ্গেল লেয়ার। এখন এটা ফ্লাওয়ারি শেপও আসছে কোনোটার ক্ষেত্রে তোমার আর কি এক এক রকম সাইজ আসতেছে আর কি, কোনো ইউনিফর্ম সাইজটা তো সহজে পাওয়া যাইতেছে না এরকম যে একই রকম। তো আমার এখানে বাংলাদেশে আমি এতটুকু পর্যন্তই যেতে পারতেছি, যেটা মোনো লেয়ার তো আর হয় না, যে এটা কাপল অফ লেয়ারের মতো আমি পাচ্ছি এটুক। তো কিন্তু এখানে যদি আমি গ্যাস সেন্সিং এর কোনো কাজ করতে চাই, এটা তো আমার পক্ষে ইম্পসিবল, কারণ এখন যেই আমরা তো এখন ল্যাবে কবে যাব এটা তো বুঝতে পারতেছি না আসলে, কারণ আমরা এখন তো স্টাক পজিশনে আছি। তো এটা বাদে আদার দেন যদি হ্যান্ডি বা কনভিনিয়েন্ট কোনো এক্সপেরিমেন্ট করতে চাই, যে ধরো আমি ওই লেয়ারটা কোনো সেন্সর এর মধ্যে দিলাম, সেন্সর বেন্স মানে ওই যে আমরা যে সেন্সর গুলো বাজারে কিনতে পাওয়া যায়, জাস্ট সারফেস লেয়ারের ওই যে সিলিকন সারফেসের উপরে যে লেয়ার তৈরি করা আর কি, তো ওখানে দিয়ে কোনো গ্লুকোজ সেন্সিং করা, যে বা আর কি যেটা আমি ইউজ করে আসছি ব্যাঙ্গালোরে আইআইসি তে, ওটা হচ্ছে তোমার ম্যাথ ল্যাবের সাথে কানেক্টেড। আমরা ওখানে কারেন্ট দেখতাম, যে গ্যাস দিলে ও যদি সেন্স করে দেন তোমার কারেন্ট বাড়তেছে, এবং একটা সার্টেন ভোল্টেজ সেখানে আমরা অ্যাপ্লাই করে রাখতাম ওদের মাঝখানে। তো এরকম কোনো যদি ছোট ছোট কোনো আমাদেরকে একটু আইডিয়া দাও
হ্যাঁ এরকম হ্যাঁ এটা সম্ভব কিনা সম্ভব এরকম আর সম্ভব কি যে আপনি ধরো আসলে এই জায়গাতে হ্যাঁ আপনি এই জায়গাতে আসলে ইম্পিডেন্সটা মেজার করতে যেমন আপনি ইম্পিডেন্স আচ্ছা সেন্সরের কথা চিন্তা করতে পারেন যেমন আপনি আচ্ছা যদি আচ্ছা এরকম ইম্পিডেন্সের কোন আপনার যে থিকনেস বলতেছেন মনোলিয়ারের আপনি যদি হ্যাঁ এরকম কোন স্ট্রাকচার তৈরি করতে পারেন যে আপনার এর যে আমি এর যে সলিউশন তৈরি করলাম বুঝছো রাইট সলিউশনটা তৈরি করলাম ওই যে আচ্ছা সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে আমি আলাদা করে ফেললাম আলাদা করে আমি একটা সলিউশনটা আমি দেখলাম যে এখানে মনোলেয়ার আছে সলিউশন তো দেখবো না ড্রপ কাস্ট করে দেখবো আর কি সারফেস আচ্ছা ইয়ের উপরে সিলিকন সারফেসের উপরে দেন এটা যদি আমি কোনো এই যে সেন্সর যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেন্সর বলে আর কি আচ্ছা তো ওইটা দিয়ে কি তুমি এরকম কোনো আইডিয়া দিতে পারবা যে ইম্পিডেন্স মেজার করা যে কোনো কিছু দিয়ে যে আমি বুঝতে আচ্ছা পারলাম যে আপনি এখানে আপনি ওই যে ধরো কোনো আমি আমার যেটা মনে হয় আপনি ওইরকম হ্যাঁ বাজারে ওইরকম কিনতে পারবেন না আপনি কাস্টমাইজ মানে আচ্ছা বানাতে হবে বানায় সেক্ষেত্রে নিতে আপনি হবে ওইরকম আচ্ছা হ্যাঁ আপনি যদি এরকম মেজার করতে পারেন যে আপনি এরকম ক্যাথোড যেহেতু আপনার এটা সলিউশন আপনি যদি এটা হুম হুম সলিউশন হয় আপনি এরকম ক্যাথোড কিংবা অ্যানোডের ক্ষেত্রে আপনি যদি এরকম হুম এক্সটার্নালি আপনি যদি এরকম মানে আপনি যদি কারেন্ট মেজার করেন কিংবা আপনি যদি ভোল্টেজ হুম সোর্স লাগাই দেন সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনি আসলে এরকম কারেন্ট কিংবা ভোল্টেজটা আপনার এই সলিউশনের আপনার রিফ্র্যাক্ট ইন্ডেক্সের উপর ভিত্তি করে আপনি চেঞ্জ ভিত্তি করে হইতেছে কিনা হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি শো করতে পারেন যে আপনার এরকম রিফ্র্যাক্ট ইন্ডেক্স বেরি করতেছেন আপনার মেটেরিয়ালটা আপনার নরমাল গ্লুকোজ কিংবা আপনার সল্ট চিন্তা করেন আপনার যে টেবিল সল্ট যে সল্ট সেটাই আছে প্লাস সল্টের হিউমিডিটি কনসেন্ট্রেশন হ্যাঁ ইন আপনি কেস অফ হিউমিডিটি হ্যাঁ আপনি সল্টের কনসেন্ট্রেশন বেরি করেন আপনি দেখতে পারেন যে আসলে এর উপর ভিত্তি করে আপনার এরকম পরিমাণটা আপনার কারেন্ট ভোল্টেজ এরকম বাড়তেছে কিনা আপনি আচ্ছা প্রথমে নরমাল যে সলিউশন আছে ওইগুলা চিন্তা করেন এর পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে আপনি বায়োলজিক্যাল স্যাম্পলের দিকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আচ্ছা আপনি আচ্ছা পসিবল কিন্তু আপনি আসলে আমার মনে হয় কি মানে আমাদের যা অ্যাভেলেবল আছে তার উপর ভিত্তি হ্যাঁ করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আসলে আমার এইগুলো আছে সেক্ষেত্রে আমি কি করে আমি বানাইতে পারি ঠিক আছে যেমন আমাদের এই জায়গাতে হয়তো অনেক বেশি ফেসিলিটি আছে কিন্তু হুম বাংলাদেশের জন্য আমার মনে হয় সম্ভব আসলে মেইন জিনিসটা হইতেছে আপনার যেমন অনেক ক্ষেত্রে আমি বলবো যে রিসার্চ আসলে এক্সপেন্সিভ না অনেক ক্ষেত্রে আপনি হইতেছে আপনি কতটুকু চিন্তা করতে পারেন যেমন আমার হুম পেপার যেটা আমি লাইফ সায়েন্সে পাবলিশ করছি এটা হইতেছে আমার হুম কস্ট ছিল লেস দেন $50 ঠিক আছে তো আপনার $50 আচ্ছা চাইতে কম খরচ যে কারণে হইতেছে আমি এটা হোলোগ্রাফি প্লেট আমি বাজার থেকে মার্কেট থেকে কিনে নিয়ে আসছি হ্যাঁ বাকি যে হ্যাঁ কেমিস্ট্রি আমার হয়তো কেমিস্ট্রি গুলো আমি কিছু কিনছি ঠিক আছে হুম আমাদের ল্যাব কেমিস্ট্রি ছিল না কারণ আমাদের ল্যাব যেহেতু অফিসের ল্যাব আমাদের আসলে হুম কেমিস্ট্রি হুম ব্যাকগ্রাউন্ড না বাকি ওই রকম ভাবে আপনি আসলে কারণ আপনার অ্যাভেলেবল যা আছে তার উপর ভিত্তি করে আপনি চিন্তা ভাবনা করতে হবে যে আমার এইগুলো অ্যাভেলেবল আছে বাকি এর সাহায্যে আমি কি করে আমি মানে ক্রিয়েটিভ এবং কিংবা আমরা কি নোবেল কিছু অ্যাপ্লিকেশনের দিকে যাইতে পারি কিনা সম্ভব অসম্ভব কোনো কিছু না আসলে আচ্ছা আর এটা কি তুমি এই যে বায়োলজিক্যাল এটা করলে এটা কি এটার জন্য কি ক্লিন রুম দরকার পড়ছে না না আসলে এগুলা আপনার কোনো কিছুর জন্য আসলে ক্লিন রুম প্রয়োজন নাই আপনার আসলে আচ্ছা আমরা মানে আপনার অনেক ভালো ভালো পেপারও সম্ভব যেমন আপনার পেপার বেস কিংবা যদি আপনার বায়োসেন্সিং এর জন্য যেতে চান হুম আপনার আমাদের নরমাল যে ল্যাব আছে আমাদের নরমাল ল্যাবের ক্ষেত্রেও আমাদের আসলে বায়োলজিক্যাল গুলো আমাদের ক্ষেত্রে আমাদের যেমন আমরা ভয় পাই যেমন আমরা যারা ইঞ্জিনিয়ার কিংবা মনে করেন আমাদের ফিজিক্স ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করি যে বায়োলজি তো আমাদের ব্যাকগ্রাউন্ড না ঠিক আছে আমরা হয়তো যাইতে পারবো না কিন্তু আপনি নরমাল যে যতটুকু নলেজ আছে অতটুকু নলেজ আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ভালো পাবলিকেশন সম্ভব এবং ভালো জায়গাতে যাওয়া সম্ভব আচ্ছা এখন তো মোটামুটি ধরো ম্যাক্সিমাম ল্যাবই সিমুলেশন বেসে চলে যাচ্ছে তো এটা হ্যাঁ কি আমার জন্য আমি তো এক্সপেরিমেন্টালিস্ট আমার জন্য খুবই অসুবিধা কারণ আমি মোটামুটি প্রোগ্রামিং কম জানি তা আমাদের স্টুডেন্টদের জন্য তোমার আসলে প্লাস আমার মতো মানুষদের জন্য তোমার আসলে অ্যাডভাইস কি থাকবে আমরা কি মুভ আরেকটা জিনিস করব কি হ্যাঁ আরেকটা জিনিস কি আপু আমাদের আসলে কি প্রোগ্রামিং বর্তমান প্যাকেজ গুলো আসলে কিন্তু ওগুলো হুম ইমপ্লিমেন্টেড তার মানে কি আচ্ছা আপনার যে প্রোগ্রামিং জানতে হবে তা না কিন্তু হুম আপনার যে জিনিসটা থাকতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার চিন্তা করার এটা যদি থাকে তাহলেই চলবে হুম কারণ হুম আপনার প্রোগ্রামিং এর প্রয়োজন নাই আপনি যদি চিন্তা করেন যে আপনার এই মেটেরিয়ালটা এই থিকনেস ঠিক আছে তার লাইটের অ্যাবজর্পশন প্রপার্টি আমার জানা দরকার প্রথমে মডেলিং করলাম তার ট্রান্সমিশন প্রপার্টি হয় কিনা তার থিকনেসের উপর ট্রান্সমিশন প্রপার্টি গুলো আসতেছে কিনা তার অপটিক্যাল প্রপার্টি গুলো বেরি করে কিনা আপনি কিন্তু এটা মডেলিং করতে পারেন এবং আচ্ছা এই আচ্ছা মডেলিং এর জন্য কিন্তু মানে বর্তমান যে প্যাকেজ গুলা অধিকাংশ হুম কমার্শিয়াল প্যাকেজ গুলো হইতেছে আপনার ওরা মানে বিল্ট ইন আপনার হইতেছে আপনার গ্রাফিক্স আপনার যে ইউজার ফ্রেন্ডলি ঠিক আছে তার হুম মানে কি হুম আপনি আসলে আপনার এরকম আপনার মেটেরিয়াল ডিফাইন করতেছেন আসলে আপনার কোনো প্রোগ্রামিং করতে হইতেছে না মানে আপনার কোনো কোডিং আসলে লিখতে হইতেছে না তা আপনি যদি বুঝতে এরকম আপনি 2-3টা টিউটোরিয়াল দেখেন যে কোনো প্রোগ্রাম সফটওয়্যার ক্ষেত্রে আপনার টিউটোরিয়াল দেখলে আপনি আসলে যে কোনো মডেলিং করা সম্ভব অসম্ভব কোনো কিছু না আচ্ছা তোমার স্টুডেন্টদের জন্য অ্যাডভাইস কি থাকবে ওরা কি আমার এক্সপেরিমেন্টাল হ্যাঁ থেকে আমার মুভ করবে নাকি না যেখানে না না ওদের আমার স্টুডেন্টদের জন্য হইতেছে আসলে প্রথম থেকে হইতেছে কেউ যদি চেষ্টা করে
যে যে জায়গা থেকে চেষ্টা করুক, ঠিক আছে, কেউ যদি চেষ্টা করে সে 2 দিন আগ পাস সে তার মানে সুফল পাবেই, ঠিক আছে। যে তুমি মানে আমার ক্ষেত্রে যেমন আমি স্টুডেন্ট লাইফে কিন্তু আমি পাবলিকেশন করার চেষ্টা করতাম, ঠিক আছে। যেমন আমার ফ্রেন্ড আমার বলতো, যেমন আমার অনেক ফ্রেন্ড আছে, ওরা আমার আগে বলতো যে আরে কি পাবলিকেশন কি মানে কিছু, হ্যাঁ প্রথম দিকে হয়তো তুমি অনুকরণ করবা, অনুকরণটা একটা শিক্ষা কিন্তু, যে তুমি যদি ভালো পেপার অনুকরণ করো সেটাও কিন্তু শিক্ষা। যেমন আমার প্রথম যখন আমি অনুকরণ করি, আমি একটা অফিস এক্সপ্রেসের পেপার দিয়ে আমি অনুকরণ করি, ঠিক আছে। এবং ওই প্রথম পেপারটা আমার আমি যখন আমি স্টার্ট করি ওটা অফিস এক্সপ্রেসের একটা পেপার দিয়ে আমি অনুকরণ করি এবং ওটা আমি কনফারেন্সে পাবলিশ করি, ঠিক আছে। এবং ওইটার ক্ষেত্রে আমি প্রথম বেস্ট পেপার পাই, বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাই। ওইটা থেকে আসলে আমি প্রথমে অনুপ্রেরণা পাই। তো অনুরূপভাবে আমি স্টুডেন্টদের বলবো যে তোমাদের ক্ষেত্রেও প্রথমেই তুমি হাই ইম্প্যাক্ট জার্নাল আসলে কঠিন, ঠিক আছে। তা তোমার প্রথম আসলে সবাই কিন্তু ছোট থেকে শুরু করতে হয়, ঠিক আছে। তা আমাদের ক্ষেত্রেও আমরা যেমন প্রথম থেকে ছোট থেকে শুরু করছি, তোমাদের ক্ষেত্রে এরকম ছোট থেকে শুরু করতে হবে, যে প্রথম নিউমেরিক্যাল মডেলিং করতে দাও, ঠিক আছে। তা কারো পেপার অনুকরণ করে তুমি ওইরকম সিমিলার রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করো। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যখন কখন আমরা নতুন কোনো রিসার্চ করি, প্রথমে আমরা স্টাডি করি যে এই রিলেটেড পেপার আছে কিনা, এই রিলেটেড পেপার গুলো আমি আসলে অনুকরণ করতে পারি কিনা, ঠিক আছে, আমি সিমিলার রেজাল্ট নিয়ে আসতে পারি কিনা। এর পরবর্তীতে আমি নভেল কোনো প্ল্যানের দিকে যাই, ঠিক আছে। যে প্রথম দিকে যারা ইয়ং পিপুল, আমার মনে হয় নভেল আইডিয়া করাটা খুব কঠিন, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে তোমরা অনুকরণ করতে পারো। মানে যা আছে আমি যা দেখতেছি, একটা ভালো পেপার তুমি যদি একটা ভালো পেপারে একটু অনুকরণ করো, ঠিক আছে, সিমিলার রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করো, বাকি তুমি যদি কিছু মডিফাই করতে পারো, সেক্ষেত্রে তোমার হয়তো তুমি পাবলিকেশনের যদি চেষ্টা করো তাহলে হয়তো একটা ছোটখাটো পেপার পাবলিকেশন হবে। আর আস্তে আস্তে মানুষ আসলে আগাইতে হয়, ঠিক আছে। প্রথমে কিন্তু একটা বাচ্চা যখন বড় হয় সে কিন্তু প্রথমে জন্মের পরেই কিন্তু সে দৌড়া শুরু করে দেয় না, সে আস্তে আস্তে হাঁটে, ঠিক আছে, হাঁটতে গিয়ে পড়ে যায়। পেপারের ক্ষেত্রে এরকম যে আমরা যখন পেপার পাবলিশ করি, যে বড় বড় জার্নালে সে কিন্তু একদিনে আসে না, ঠিক আছে। যে প্রথমে ছোট ছোট জার্নালে তোমার রিজেকশন, এক একটা পেপার আমরা যেটা মনে করি যে আজকে পাবলিশ হয়েছিল যে মনে ভালো জার্নালে আসে গেল, কিন্তু এর পিছনে অনেকগুলো আসলে ডার্টি ওয়ার্ক থাকে, যেটা আমি বলি যে আমি আসলে এর পিছনে অনেকগুলো রিজেকশন থাকে, ঠিক আছে, কিংবা অনেকবার এরকম হুচট খাইতে হয়। তা আমার ক্ষেত্রে আমার উপদেশ হইতেছে যে আমাদের ক্ষেত্রে আসলে আমাদের হতাশা হওয়া যাবে না, ঠিক আছে। আমাদের জীবনে আসবেই যে আমি আসলে একটা চিন্তা করতেছি, আমি একটা ভালো পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার পজিশনটা আসলো না, তার মানে যে আমার জীবনের জন্য এটা আমার জীবন নষ্ট হয়ে গেল না। কিংবা আমি একটা ভালো জবের জন্য চেষ্টা করতেছি, আমার জবটা হইলো না, তার মানে কি আমার এই জবটা আমার ফিউচার নষ্ট হয়ে গেছে না, আমার জন্য বেটার কোনো আরো ভালো অপশন আছে। তা আমার মনে হয় এটাই যে আমাদের সর্বক্ষেত্রে যেটা আমরা আসলে আমাদের যদি যারা ধর্মের বিশ্বাস করে, যে আমরা কিন্তু এটাই বলে, ধর্মে বলে ভিন্ন ভিন্ন ধর্মেই বলে যে আসলে আমাদের হতাশা আসবেই, কিন্তু তাই বলে আমাদের মানে আমাদের লস আসবেই, যে আমরা একটা জিনিস চাইতেছি হইতেছে না, কিন্তু তার বলে হতাশ হওয়া যাবে না, আরো চেষ্টা করতে হবে। তার মানে কি আমার চেষ্টাটা আরো কমতে আছে, আরো বেশি পরিমাণ চেষ্টা চালিয়ে দেবো। তার মানে আপনি কি পরিমাণ সাকসেস চান, এটা অবশ্যই আপনার ফেইলিওরের পরিমাণটা এর চেয়ে অনেক হাজার গুণ বেশি হইতে হবে। তার মানে কি আপনি 1000 গুণ ফেল করবেন, এর ফেল থেকে আপনি যেটা পাবেন এটা হইতেছে এর কিছু অংশ পাবেন আপনার সাকসেস, আর এই সাকসেসটা হবে আপনার জন্য মধুর, কারণ আপনি কষ্ট করে যেটা পাবেন আসলে ওইটাই হইতেছে মধুর। থ্যাংক ইউ রাজীব। তুমি আগেও পজিটিভ পার্সন ছিল, এখন আরো বেশি পজিটিভ পার্সন হয়ে গেছো। আর ধন্যবাদ, এরপরে আবার কথা বলবো না কখনো। আর ডক্টর সাজিদকেও ধন্যবাদ এরকম ওয়েবিনার আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আর আপনার যে স্ট্রাকচার বললেন, আমরা আসলে মানে নিউমেরিক্যাল মডেলিং করি, সো মানে মেবি আপনার যদি এসিএম ইমেজ বা কিছু থাকে এটা মানে দিলে আমরা মানে ট্রাই করতে পারি যে ওটা না। হ্যাঁ, আমি এটা চাচ্ছিলাম যে আমিও তোমার সাথে আর কি আমরা আমাদের যেসব স্ট্রাকচার গুলো আছে লেটস কোলাবোরেট, তাহলে আর কি আমরা কিছু ভালো কাজ করতে পারবো। আমার এরকম যে হ্যাঁ, যে আমাদের আসলে আমাদের যেমন ওই যে ফিজিক্স ডিপার্টমেন্ট কিংবা মনে করেন আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স কিংবা মনে করেন আপনার যে বায়োলজিক্যাল মাইক্রোবায়োলজি কিংবা বায়োকেমিস্ট্রি, আমার মনে করি এরকম যদি আমাদের ক্ষেত্রে মানে আমাদের যদি ডিপার্টমেন্ট গুলা, যেমন আমাদের আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট গুলো আমরা হচ্ছে আইসোলেটেড, ঠিক আছে, যে আমরা আসলে যে ফিল্ডে কাজ করি ওই ফিল্ডে কাজ করি, কিন্তু আমরা যদি এরকম হাইব্রিড করতে পারি সেক্ষেত্রে কিন্তু আসলে ভালো পাবলিকেশন সম্ভব। হ্যাঁ, সেটাই। কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স ব্যাকগ্রাউন্ড কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড আমরা যদি কম্বাইন করতে পারি, আমার মনে হয় ভালো পাবলিকেশন সম্ভব। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ। তাহলে দুজনকেই, রাজীব এবং সাজিদ দুজনকেই থ্যাংক ইউ, শেষ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ।
সো লাস্ট রেজড হ্যান্ড হচ্ছে কি মোহাম্মদ জুনায়েবুর রশিদের কাছ থেকে। থ্যাংক ইউ ডক্টর সাজিদ। রাজীব, আমি মোহাম্মদ জুনায়েব রশিদ ফয়সাল, ট্রিপল ডিউ। হ্যাঁ জি, আমি চিনতে পারছি স্যার। হ্যাঁ আচ্ছা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, রাজীব যখন কোনো প্রেজেন্টেশন দেয় তখন মনে হয় যে খুব কাছের কেউ প্রেজেন্টেশন দিচ্ছে, কথাগুলি খুব সুন্দর করে বলে, একটু মজা লাগে খুব। তো আমি শুনতেছিলাম সবকিছুই। আসলে আমার কোনো কোশ্চেন না, আমার একটা কোয়েরি আর কি। সেটা হচ্ছে যে আচ্ছা, তোমার তো সব কাজই দেখলাম যে ন্যানো ফটোনিক্স, মোস্টলি অপটিক্স বেসড। তো তোমার কি মানে ন্যানো ফটোনিক ডিভাইস নিয়ে কি কোনো কাজ করতেছো বা করার প্ল্যান আছে কি? মানে আপনি বলতেছেন এরকম যে ট্রানজিস্টর কিংবা আপনি যে হ্যাঁ, যেমন আমরা সাধারণত সোলার ডায়োড সেল বা টায়োড, আচ্ছা তোমার ন্যানো ফটোনিক ডিভাইস গুলি নিয়ে বা আচ্ছা কোয়ান্টাম আচ্ছা ওয়েল বেসিস স্ট্রাকচার বা এগুলি নিয়ে অনেক ইয়ে করি। তো সেইখানে আচ্ছা। প্লাজমনিক বা এই ধরনের মেইনলি হচ্ছে যে তোমার ওই ধরনের কোনো কাজ করো কিনা বা প্ল্যান আছে কিনা, জাস্ট জানার জন্য আর আমি কিছু। আমি আসলে এই মুহূর্তে করতেছি না, কিন্তু এটা আসতে পারে। যেমন আমি আসলে কিছু যেমন আমাদের ডিপার্টমেন্টে আমি এই ডক্টর মাইনুল হোসেন এবং হইতেছে আপনার ওই আমাদের আরেকজন আমি খালেদা ম্যাডাম আর হইতেছে আপনার ওই নাম ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ সোনালী আপু, ওনার সাথে আসলে আমি কাজ করতেছিলাম। যেমন ওনাদের ক্ষেত্রে যেমন আপনার ওই যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আপনার ওইটার ক্ষেত্রেও কিন্তু আপনার কিংবা ওইগুলো দিয়েও আপনি আসলে কিন্তু বায়োসেন্সর করা সম্ভব, মডেলিং করা সম্ভব। তে আমাদের আসলে এরকম কিছু মডেলিং করতেছি, কিন্তু আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো প্ল্যান থাকে, যেমন আপনার যদি মডেলিং কিংবা ফেব্রিকেশন রিলেটেড, আমার মনে হয় যদি প্ল্যান থাকে আমি আসলে আগ্রহী। আমি যে কোনো কাজে আসলে কোলাবোরেশনে খুবই সেন্সর আগ্রহী। বেস না, আমি যেটা করি সাধারণত ডিভাইস নিয়ে কাজ করি, তো সেন্সর বেস না। আচ্ছা আচ্ছা, তো যেমন যখনই এগুলা কিন্তু এই জায়গাতে ডিভাইস সমস্যাটা হচ্ছে কি, তখন যদি ধরো ফ্যাব্রিকেশনে যেতে হয় তখন তো ক্লিন রুম ছাড়া হবে না, আর তুমি তো আবার ক্লিন রুমে যাইতে চাচ্ছ না মনে হয়। না, ক্লিন রুমটা যাতে মানে আসলে কি ক্লিন রুম কিন্তু এক্সপেন্সিভ। হ্যাঁ, সেটাই আর কি। তুমি দেখলাম যে তোমার লো কস্ট যে ইয়েটা, সে ক্লিন রুম অ্যাভয়েড করে যে এই ধরনের অ্যাপ্লিকেশন বাজারে আনতে পারলে বায়োমেডিক্যাল বা বায়োসেন্স, তাহলে তো অনেক মানুষের জন্য অনেক উপকার হবে। জি জি, আপনি যেটা বলতেছেন মানে আসলে যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের আসলে তো ক্লিন রুম ফেসিলিটি নাই। সেক্ষেত্রে মানে আমাদের মানে আপনি যদি এরকম কোনো কিছু প্ল্যান করতে পারেন যেগুলো মনে করেন মানে ক্লিন রুম ব্যতীত, যেমন আপনি হয়তো আসলে এরকম অপটিক্যাল ডিভাইস বানানো কঠিন, মানে আমি জানি না কেমিক্যালি গ্রো করা সম্ভব কিনা। যেমন আপনি যদি আমি আপনার কাজ আমি দেখছি যেগুলো আপনি হয়তো ফ্রান্সে, আপনি মনে হয় ফ্রান্সে এগুলা করছেন, আমি যেগুলো কাজ আমি দেখছি আপনার, যেমন ব্লু এলইডি নিয়ে কাজ করছেন আপনি, আপনার পেপার আসলে আমি পড়ছি ওইগুলোতে। যেমন এগুলো আসলে বাংলাদেশের জন্য আপনার ইমপ্লিমেন্ট করাটা কঠিন হবে। কিংবা আপনি মডেলিং করতে পারেন, আপনি হয়তো মডেলিং করতে পারবেন যে আপনার ওই বিভিন্ন লেয়ার গুলা দিয়ে আপনি হয়তো দেখতেছেন যে আপনি আসলে ওইরকম ইমিশন আসে কিনা, কিংবা আপনার ওই এলইডি গুলো মডেলিং করতে পারেন, কিন্তু আমি বছর তিনেক আগে মডেলিং এন্ড নিউমেরিক্যাল স্টাডি এগুলিতে শিফট করছি, ডিভাইস ফ্যাব্রিকেশন করি না, খুব টাফ। ঠিক আছে, কারণ হচ্ছে মারিয়া যেটা বললো আসলে এটার পেছনে আমি অনেক সময় নষ্ট করছি, না হলে তো আমার আরো ভালো কিছু পাবলিকেশন থাকতো। সিম্পল, আমি গত বছর স্কেচ দিয়ে একটা সিমুলেশন করে সোলার সেল একটা পেপার করলাম। এই মাসে আমার একটা পেপার আসছে সেমিকন্ডাক্টর সায়েন্স এন্ড টেকনোলজিতে, সিম্পল স্টাডি। ঠিক আছে, ক্যাডমিয়াম ফেলোরাইড সোলার সেল। সো আমার কাছে মনে হচ্ছে এই ধরনের স্টাডি করতে হবে, করে করে তুমি যেটা শুরুতে বললা আমাদেরকে আসলে লার্নিংটা আরো ডেভেলপ করতে হবে, তারপর হয়তো আমরা আরো ভালো কিছু করতে পারবো। এবং ফটোনিক্স, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে রাজীব যেটা বলছিল আর কি, যে ফটোনিক ডিভাইস নিয়ে আসলে সিমুলেশনের কাজ করা যায়। যেমন আমরা রিসেন্টলি যে পেপারটা করলাম সেটা হচ্ছে ওএসএ কন্টি নামে, অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা। সেখানে হচ্ছে আমরা যে প্লাজমনিক একটা ওয়েভগাইড ডিজাইন করছিলাম আর কি, নট ফর সেন্সর অ্যাপ্লিকেশন বেসিক্যালি, বাট আমরা জাস্ট একটা করুগেটেড ওয়েভগাইড ডিজাইন করে সেটার অপটিক্যাল প্রপার্টিজ গুলো দেখালাম। পুরোটাই সিমুলেশনের কাজ এবং হচ্ছে নিউমেরিক্যালে করা। রাজীব যেটার কথা বলছিল যে একটা কোলাবোরেশনের কাজ, তো বেসিক্যালি ওইটা পুরোটাই সিমুলেশন আর কি। সো ডিভাইস নিয়ে আসলে অপশনস আছে, এবং নিউমেরিক্যাল আছে, কনসোল দিয়েও করা যায়। সো আই থিংক মানে ফ্যাব্রিকেশনে না গেলেও আমরা এই সেটটা এক্সপ্লোর করতে পারি। জি, আমি আসলে একমত ফয়সাল স্যার যেটা বলতেছিল যে আসলে এবং মাইনুল ভাই যেটা বলতেছে যে আসলে যেহেতু বাংলাদেশের জন্য আপনাদের দুইজনের জন্যই, যে আপনার যেহেতু আসলে ফয়সাল স্যার যেহেতু শিফট করছেন, যে আসলে বাংলাদেশের জন্য আসলে আমাদের প্র্যাকটিক্যাল যেহেতু ইমপ্লিমেন্টেশনটা কম, সেক্ষেত্রে আমার মনে হয় মডেলিং এর ক্ষেত্রে
মানে আসলে কিভাবে ফোকাস করা যায়, কিংবা আপনি যদি কিছু ফেব্রিকেশন, যেহেতু ডিভাইস ফেব্রিকেশনটা কম, কারণ হইতেছে আপনার ক্লিন রুমে যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এরকম মডেলিং কিছু করতে পারেন কিনা, যদি মডেলিং করতে পারেন সেটাই করছি এই সেক্ষেত্রে মুহূর্তে, এটাই লাস্ট মডেলিং নিউমেরিক্যাল লাস্ট স্টাডি অপশন। জি, করছি, মডেলিং এন্ড সিমুলেশন, বিভিন্ন ধরনের স্ট্রাকচার, সোলার জি। সেলে বেশি করি, ন্যানোফটোনিক স্ট্রাকচার মানে ওই ধরনের আচ্ছা, স্ট্রাকচার সোলার করার ইচ্ছা সেলের আছে। ক্ষেত্রে কিন্তু, জি, সোলার সেলে কিন্তু আপনার বিসিএসআই এর আমি যতটুকু জানি আপনি এই আইএফআরডি, ঠিক আছে, যেমন আমাদের না ওই ওই বাসার ভাই আছে তো ওখানে মাসুদ আমি ভাই, হ্যাঁ কাজ বাসার করি। ভাই, মাসুদ ভাই, হুম। ওনারা কিন্তু কাজ করেন। হুম। না আসলে হয় কি যে নিজেদের আন্ডারে যদি কোনো ল্যাব না থাকে, ওই বাংলাদেশে তো কোলাবোরেশনের কালচারটা ডেভেলপ করে নাই, তো অনেক ইস্যু আছে আর কি, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে বোঝা যায়। ঠিক জি, আছে এই আর কি। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ রাজীব। তুমি আমার গুগল স্কলারটা দেখো, যদিও তোমার মতো না, ঠিক আছে, হ্যাঁ, না তাহলে না না, হয়তো আমার রিসেন্ট কাজগুলো একটু দেখতে শিওর পারবো। ভাই, আপনি না আপনার থ্যাংক ইউ। আমি আপনার পেপার আমি আসলে পড়ছি, আপনার কাজ আপনি যেগুলো ফ্রান্সে করছেন আসলে এগুলো খুবই অসাধারণ, আমি ওগুলি নিজে পড়ছি। পোলাইটন লেজিং নিয়ে অনেক কাজ ছিল, ঠিক আছে, কিন্তু জি, এখানে আসার পরে তো আর ওগুলি করতে পারছি না। সো না আপনার তো সুযোগ আসলে, তো যেমন আমাদের ক্ষেত্রে, যেমন আমি যদি চিন্তা করি যে আমি যদি বাংলাদেশে রিটার্ন করি, যেমন আমার আসলে ইচ্ছা আছে বাংলাদেশে রিটার্ন করার, সেক্ষেত্রে আমি কিন্তু আর এই প্র্যাকটিক্যাল কাজগুলো কিন্তু আমার লিমিটেশন আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার যে জিনিসটা, এই কারণে আসলে আপনি যদি চিন্তা করেন যে আমি আসলে বিভিন্ন মডেলিং কিন্তু আমি করতেছি, যেমন অলরেডি আমার প্রত্যেকটা পাবলিকেশনের ক্ষেত্রে যেমন আমি কিন্তু কিছু মডেলিং করি, কারণ আমি হ্যাঁ, আগে তোমার থেকে, কাজগুলি তো হ্যাঁ, বোথ এক্সপেরিমেন্টাল এবং নিউমেরিক্যাল স্টাডি দুইটাই থাকে, সেজন্য খুব রাইট ইন্টারেস্টিং লাগে। কিন্তু রাইট, মানে আমি যেটা বলছিলাম যে আমরা হয়তো কি যে প্রথম দিকে আমি 3-4 বছর এই এক্সপেরিমেন্ট করব করে অনেক সময় নষ্ট করে ফেলছি, কিছু জি, করতে পারি নাই, ঠিক আছে। তো এরপরে লাস্ট 3 ইয়ার্স এ আমি এই মডেলিং এন্ড সিমুলেশন করছি। এখন আমার গত বছর কিছু পাবলিকেশন হয়েছে, এই বছরও 2টা হয়েছে, ঠিক আছে। জি, আশা করি সামনের বছর ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তা আমি তোমার সাথে পরে শিওর দেখি, আমার কিছু মডেলিং আইডিয়া আছে, ওগুলো নিয়ে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শিওর থ্যাংক ইউ শিওর রাজীব, শিওর, ভালো থেকো। নো প্রবলেম, নো প্রবলেম, থ্যাংক ইউ। থ্যাংক জি, ইউ। সো আমার এমনিতে রাজীব ভাই এবং ওনার টক যেহেতু অনেকে ফটোনিক্স এর রিলেটেড এসছেন আজকে, তো আমার এমনি একটা প্ল্যান আছে যে আমাদের ফটোনিক্স বা অপটিক্স রিলেটেড যারা রিসার্চ করে তাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে মানে সবার সাথে একসাথে IEEE ফটোনিক্স সোসাইটির একটা চ্যাপ্টার যদি আমরা লঞ্চ করতে পারি, তাহলে এই যোগাযোগ এবং কোলাবোরেশন গুলি আরো ইজিয়ার হবে আর কি। সো আমি যারা আসছেন মাইনুল ভাই, তারপর জুনায়েদ স্যার, আমি ডেফিনেটলি কন্ট্যাক্ট করবো আর কি আপনাদেরকে আবার। হ্যাঁ, এটা আসলে খুবই ভালো ইনিশিয়েটিভ হয়। থ্যাংক ইউ সাজিদ, এটা মানে মেনশন করার জন্য। মানে ইট উইল বি এ গ্রেট ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি। আমার মনে হয় এরকম আসতে পারে। হ্যাঁ সাজিদ, আমিও একমত তোমার সাথে, আসলে এরকম আসতে পারে। আর আসলে কি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার, আসলে যে আমাদের মানে অনেক ক্ষেত্রে লিমিটেশন আছে, যেমন আমাদের ফেসিলিটি গুলো একটু লিমিটেশন আছে, সেক্ষেত্রে আমাদের আসলে আরো অনেক বেশি ওপেন মাইন্ডেড হইতে হবে। তার মানে কি আমাদের যে যার ফেসিলিটি গুলো আছে আসলে সবাই ওইগুলো শেয়ার করতে হবে, কারণ না হলে সম্ভব না। যেমন এই জায়গায় হয়তো যেমন আমাদের প্রত্যেকের ল্যাবে, যেমন আমার ল্যাবের ক্ষেত্রে চিন্তা করি যে আমার ল্যাবে নিজের ল্যাবেই মনে করি সবকিছু ফেসিলিটি আছে। অনুরূপ ভাবে যে বাংলাদেশের ক্ষেত্রে তো এটা ইম্পসিবল। আর সেক্ষেত্রে যদি আমরা যদি এরকম বিভিন্ন ল্যাব গুলো যদি আমরা কম্বাইন করতে পারি, যে আমার ল্যাবে এই ফেসিলিটি আছে কিংবা আমার ডিপার্টমেন্টে এই ফেসিলিটি আছে, আমরা যদি অন্য ডিপার্টমেন্টের সাথে এগুলো শেয়ার করতে পারি, যে আমার ডিপার্টমেন্টে এসিএম আছে, আমার ডিপার্টমেন্টে ক্যারেক্টারাইজেশন আছে, আমার ডিপার্টমেন্টে অপটিক্যাল ফেসিলিটি আছে, আমার ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারাইজেশন ফেসিলিটি আছে। তা আমরা যদি আসলে এইভাবে সবাই কম্বাইন করতে পারি আমাদের ফেসিলিটি গুলা, সেক্ষেত্রে ভালো পাবলিকেশন সম্ভব। হ্যাঁ অবশ্যই, এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের যে ট্রিপল-ই ডিপার্টমেন্টে আছে, যেখানে অনেকেই ফটোনিক্স নিয়ে অনেক কাজ হচ্ছে। যেমন আমি বলতে পারি রাজশাহী ইউনিভার্সিটির ট্রিপল-ই ডিপার্টমেন্ট, যেটা আগে অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, ওদের একটা সোলার এনার্জি ল্যাব আছে, যেখান থেকে খুব ভালো পাবলিকেশন হচ্ছে এবং ভেরি গুড জার্নালস, ভেরি টপ জার্নালস সে কাজ হচ্ছে। এবং রাজশাহী রুয়েট, যেটা রুয়েটে আমি দেখেছি যে ওরা কিছু ফোটনিক ক্রিস্টাল ফাইবার নিয়ে বেশ কিছু কাজ করেছে, সিমুলেশন বেসড, খুব ভালো হচ্ছে। বুয়েটে ডেফিনেটলি হচ্ছে। সাজিদের রিসেন্ট পেপারটা আমি দেখলাম অপটিক্স এক্সপ্রেসে, সে গিয়ারেবল যেটা স্ট্রাকচার করেছে প্লাজমনিক সেন্সিং এর জন্য, ইটস রিয়েলি গুড। সো এরকম আসলে স্ক্যাটার কিন্তু অনেক কাজ হচ্ছে। সো ইফ উই ক্যান মানে bring everybody together, তাহলে that's going to be a very মানে
এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। এটা আরেকটা জিনিস কি, আমি আসলে একমত, যেমন আমাদের আসলে যেমন যারা কাজ করতেছে না, ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রে যারা কাজ করতেছে, কষ্ট করতেছে, তারা যদি এরকম মানে একটা মানে আসলে কি সুবিধা পাইতে হবে, যেমন কিছু পাওয়ার জন্য আসলে অনুপ্রেরণা পাইতে হয়। যেমন আমাদের ক্ষেত্রে যেমন যারা কাজ করতেছে, যেমন আমি বলবো যারা ভালো পাবলিকেশন করতেছে, যেমন সাজিদ সেই অফিস এক্সপ্রেস পাবলিশ করছে বইয়ের থেকে, এবং আমি বলবো যে এটা আসলে এরকম কিছু অ্যাওয়ার্ডের সিস্টেম আসা দরকার ডিপার্টমেন্ট ওয়াইজ। আমি বলবো এরকম, যেমন Q1 জার্নাল পাবলিশ করলো, ঠিক আছে, একটা হাই ইম্প্যাক্ট জার্নাল পাবলিকেশন করলো, তার জন্য গ্র্যান্টের কিছু এরকম দেওয়া উচিত, যেমন আমরা রিসার্চের যাতে এরকম কিছু গ্র্যান্ট থাকে ডিপার্টমেন্ট ওয়াইজ কিংবা ইউনিভার্সিটি ওয়াইজ, যদি এরকম কোনো আসলে আমাদের গভর্নমেন্টও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে আসলে যারা কাজ করতেছে, আমি বলবো যে রিসার্চ আমাদের গ্র্যান্ট আসে, কিন্তু আসলে সবাই কিন্তু যারা দেখা যায় যে যারা গ্র্যান্ট পাইতেছে তাদের আলটিমেটলি আউটকাম আসতেছে না, কিংবা যারা কাজ করতেছে তারা আসলে কোনো জ্ঞান পাচ্ছে না, যে আসলে এটা একটা মানে একটা ভালো সিস্টেমে আসা দরকার। আসলে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে রিসার্চ যারা করি বা করছি, যতটুকু চেষ্টা করছি সেটা কিন্তু মনের আনন্দে, আমরা কিন্তু কোনো প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু করছি না। জি, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্টে বা বাইরের ওয়ার্ল্ডে আমরা সবাই জানি ওরা কিন্তু কোনো একটা প্রবলেমকে টার্গেট করে সেটাকে সলভ করার জন্য, এবং সেটা কন্টিনিউশন আছে। আমার পাবলিকেশন তুমি যদি দেখো, দেখবা যে হিউজ ডিফারেন্স বিটুইন টু পাবলিকেশন, ওটার পরে আর কোনো কন্টিনিউশন নেই। আর আমাদের বেশিরভাগ অনেকটা এরকম। ঠিক আছে, সো আমরা কিন্তু আসলে ওই কালচারটা নাই তো। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে যতটুকু কোলাবোরেশন করে, ডক্টর সাজিদ যেটা বললেন, একটা প্ল্যাটফর্ম হলে আরো ভালো। ঠিক আছে, সো দ্যাট আমার একটা প্রবলেম হলো, আমি এখন ডিসকাস করব। ঠিক আছে, বাংলায় যদি বলতে পারি, তুমি যেটা আজকে বাংলায় বললে এত সুন্দর করে, এরকম তো হয় না। আমি আসলে কোন ল্যাঙ্গুয়েজে ভালো না, ঠিক আছে, আমি যেটা চিন্তা করি, মানে আমি নিজের বাস্তবতা বলি, আমি ল্যাঙ্গুয়েজ ভালো হওয়ার দরকার নাই তো, তুমি যদি রিসার্চে ভালো হও, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। যেমন এই জায়গাতে কিন্তু অনেক চাইনিজ স্টুডেন্ট আছে, জি, এই জায়গাতে অনেক চাইনিজ স্টুডেন্ট আছে, তারা কথা বলতে পারে না, মানে বুঝতে পারে না, কিন্তু তাদের ব্রেন চলে। তার মানে কি, আমি চাইনিজ স্টুডেন্ট জানি, চিনি, ও ওই চায়না থেকে চাইনিজ প্লেনে করে আমেরিকায় নামে, তারপর চাইনিজ বসের সাথে কাজ করে, চাইনিজ কথা বলে, চাইনিজ মানে চাইনিজই পিএইচডি, মানে হয়তো ইংলিশে লাস্টে লাগে, তারপর আবার চাইনিজ প্লেনে চায়নায় ব্যাক করে। ঠিক আছে, সো ওদের আসলে বলে লাভ নেই। যাই হোক, আমরা আমাদের মতো করে, আমরা তো আমাদের কোনো প্রবলেম সলভ করতে পারবো না, এই জন্য হয়তো গভর্নমেন্ট হয়তো ভাবে চিন্তা করে না, আমাদের নিটও হইতে পারে। আমরা আমাদের মনে আনন্দে যতটুকু করতে পারি আরেকটু করা আর কি। হ্যাঁ, না ফয়সাল ভাই, আমি একটু বলি, মারিয়া বলতেছিলাম। যেটা হচ্ছে যে রাজীব আসলে এত সুন্দর করে বলছে, আসলে আমার কথা হচ্ছে আমরা অনেক রিসার্চ করি কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি না। তো এই প্ল্যাটফর্মটা বেটার হচ্ছে যে রাজীব পুরা আমার এলাকার ভাষায় সুন্দর করে বলছে, আমি খুব কানেক্ট করতে পারতেছিলাম এটা। আর ফয়সাল ভাইয়ের সাথে আরেকটা ব্যাপারে আমি একমত হচ্ছি, যে যেটা হচ্ছে যে ওখানে আসলে আমরা কোনো গোল সেট করে আগাচ্ছি না। এটার সাথে আরেকটা হচ্ছে আমাদের না আসলে কোনো স্টুডেন্ট নাই, যে পোস্টডক বা পিএইচডি স্টুডেন্ট থাকলে না ভাইয়া আসলে আমরা একটা লং লেন্দি কাজ করতে পারি। এই মাস্টার্স স্টুডেন্টরা ওরা নিজেরা বাইরে যাওয়ার জন্য তৈরি থাকে, ওদের জব থাকে, সো আমরা ওদের উপর খুব প্রেসার করতে পারি না। তো একজন একটা হাফ ডান কাজ করে যায়, আরেকজন এসে আরেকটাও ধরানো যায় না। এটা একটা আমাদের জন্য আসলে একটা বড় থিসিসগুলি যেটা হয় যে স্টুডেন্টরা ওই যে অগাস্ট মাসে চলে যায়, যার জন্য আসলে ওরা ওই সময়টা থিসিসটা শেষ হয়, আমাদের ডিফেন্সটা দেয়, চলে যায়, ওদের কাছে আমরা পেপারটা বের করতে পারি না। সেটাই ভাইয়া, এর জন্যই আমরা আসলে ইয়ে করে জি, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো উই শুড হ্যান্ড ওভার টু ডক্টর সাজিদ, কারণ অনেকের জন্য এটা হয়তো বোরিং হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা অনেক কিছু আসলে ডিসকাস করছি। আলটিমেটলি আমি বলবো যে বুয়েটে কিন্তু এই কালচারটা আছে, যেমন ওদের ক্ষেত্রে কিন্তু মাস্টার্স বাইরে থেকে মাস্টার্স করে। আমার মনে হয় আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে, ওগুলো এরকম আসলে কালচার আসা দরকার। যেমন বুয়েটে এমপিল এ অনেক স্টুডেন্ট আছে যারা আসলে, এবং পিএইচডি স্টুডেন্ট আছে। আমাদের হয়তো এরকম এমপিল এর স্টুডেন্ট কিংবা পিএইচডি স্টুডেন্টের সংখ্যাটা আরেকটু বাড়াতে হবে, এবং ওই কালচারটা আসলে নিয়ে আসতে হবে, রিসার্চের কালচারটা। হ্যাঁ, সেটাই, ঠিক আছে, তাহলে সম্ভব আসলে। হ্যাঁ সাজিদ, আসলে আমি সরি, আসলে অনেক কিছু আমরা আসলে ডিসকাস করছি এই জায়গাতে। না, খুবই ভালো হয়েছে, এবং হোপফুলি আমরা মানে ভবিষ্যতে যখন প্ল্যাটফর্ম তৈরি করব, একটা ফটোনিক সোসাইটি হোক, ওএস এর আমি চেষ্টা করেছিলাম যে মানে বাংলাদেশ চ্যাপ্টার, ওটা এখনো ওরা মানে বন্ধ আছে, তো এটা করতে পারলে হোপফুলি আমরা এরকম আরো ডিসকাশন সেশন এবং ইয়ে করতে পারবো সবাইকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় এটা খুবই ভালো কাজ হবে। হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করতে চাই একটা অ্যানাউন্সমেন্টের জন্য।
জি। আচ্ছা আমি স্টপ শেয়ার করি। সো আমার আজকের যে টক মানে এই লাস্ট সিরিজে আমাদের মিট দ্য ওয়াইপি সেটা ছিল যে একাডেমিয়াতে অপটিক্স এর যে ইম্প্যাক্ট এবং সেটা কিভাবে কাজ করে সেটা রাজীব ভাইকে বলার জন্য এবং তিনি সেটা বললেন। সো আমরা নেক্সট স্যাটারডেতে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে একজন অপটিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে কাজ করে সেটা নিয়ে ডিসকাস করার জন্য হচ্ছে ডক্টর ফারিয়া হাই কে ইনভাইট করেছি। সো ডক্টর ফারিয়া হাই ও বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার ছিল, তারপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এখন অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসে কাজ করছে এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেটা হয় যে ওর এই টকটা দেওয়ার জন্য প্রায় 1 মাসের মতো পারমিশনের জন্য সময় লেগেছে। সো হোপফুলি মানে ফাইনালি ও এই টকটা দিতে পারবে। সো আপনারা যারা আছেন ফ্যাকাল্টি মেম্বার কাইন্ডলি আপনাদের স্টুডেন্টদেরকে ইনভাইট করবেন এখানে আসতে এবং স্টুডেন্টরা যারা আছো প্লিজ ফিল ফ্রি টু জয়েন আগামী সপ্তাহে। আর ঠিক আছে, আমরা মনে অনেক সময় নিয়ে নিছি। ছোট্ট একটা কমেন্ট, সেটা হচ্ছে যে যদিও এটা ইয়াং প্রফেশনালস এর একটা প্ল্যাটফর্ম, তারপরেও আমাদের বাংলাদেশেও কিন্তু যে মানে বেশ কিছু ভালো রিসার্চার আছেন যারা খুব ভালো ভালো কাজ করেন, ঠিক আছে? সো ইফ ইউ থিংক অ্যাবাউট দেয়ার প্রেজেন্টেশন অর দেয়ার টক ইনটু দিস প্ল্যাটফর্ম, ঠিক আছে, দ্যাট উড বি অলসো গ্রেট। কারণ তারা যে সকল লিমিটেশনের মধ্যে থেকে খুব ভালো ভালো কাজ করছেন পাবলিকেশন, এদেরকেও মাঝে মাঝে আপনারা চাইলে ইনভাইট করতে পারেন। ডেফিনিটলি আমাদের অ্যাকচুয়ালি মানে ভলান্টিয়ার ক্রাইসিস একটু বেশি, কোভিড এর জন্য আরো বেশি। আমার অরিজিনালি আরেকটা প্ল্যান ছিল যে ডিসেম্বরে গিয়ে একটা ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস টাইপের করব, যে অন্তত মানে কনফারেন্স তো অনেক হয়। আমার প্ল্যান ছিল যে যারা অ্যাটলিস্ট জার্নাল পাবলিকেশন করেছেন, সো সেই জার্নালের যেই টপিকটা নিয়ে পাবলিশ করেছেন সেটার উপরে একটা প্রেজেন্টেশন দিবেন আর কি, ইয়াং রিসার্চার যারা আছেন। তো এরকম একটা করার প্ল্যান ছিল, কিন্তু আনফরচুনেটলি আর কি সময়ের অভাবে করা হয়নি। সো হোপফুলি নেক্সট ইয়ারে যদি মানে আরো ইন্টারেস্টেড সবাই থাকে আমরা মানে সেটা প্ল্যান করতে পারি। সো ঠিক আছে, থ্যাংক ইউ। শিওর। থ্যাংক ইউ সাজিদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমি কিছু বলার জন্য আসলে আমি খুবই আনন্দিত, আসলে সবাই শুনতে পাইছে। আর এর দ্বারা যদি কারো উপকার হয় কিংবা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আসলে আগ্রহী যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই। আর ভাইয়া এটা হচ্ছে গিয়ে মানে আমাদের একটা ফর্মালিটি, একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন IEEE ইয়াং প্রফেশনালস বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ভার্চুয়ালি দেওয়া হচ্ছে আজকের এই চমৎকার ওয়েবিনারটা দেওয়ার জন্য এবং ধৈর্য সহকারে সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা মনে হয় আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে প্রায় 2 ঘন্টা ধরে আমরা ছিলাম আজকের এই টকে, এবং ধন্যবাদ রাজীব ভাইকে আজকের এই চমৎকার বক্তব্য দেওয়ার জন্য, এবং এর সাথে আমরা আজকের এই মিট দ্য ওয়াইপি অনুষ্ঠানটা শেষ করছি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।